এসএসটি যেটা নবম, দশম, একাদশ, দ্বাদশ এই সমস্ত পাঠ কভার হবে। প্রথমে বলে রাখি, আমি সাবজেক্ট এক্সপার্ট নই, অর্থাৎ আমি বাংলা পড়াবো না, বাংলা ম্যাডাম পড়াবেন। ঠিক 7:30 থেকে ক্লাস শুরু হয়ে যাবে। আমি যে কটা কথা বলতে চাই, মানে মূলত এই 2 মিনিট সময় আছে, 2 মিনিট আমি বলতে চাই যে অবশ্যই ফোকাস থাকো, তোমার সমস্ত ডেডিকেশন এখানে রাখো। 10 বছর পর ধরো পরীক্ষা হচ্ছে, এমন হতে পারে যে এর পরবর্তীতে আবার কবে কি পরীক্ষা হবে আমাদের কাছে প্রায় অজানা, কেউ জানি না। এমন বেশিরভাগ, মানে এমন নয়, বেশিরভাগ স্টুডেন্টই রয়েছে যারা প্রথমবার হয়তো এসএলএসটি পরীক্ষা সম্মুখীন হবে বা বসবে। যে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল এরকম একটা পরীক্ষা হতো, এই প্রথমবার তারা কেউ বসতে চলেছে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলবো যে তোমার সমস্তটা উজাড় করে দাও, যেখানে যা কিছু রয়েছে সেই জায়গাগুলোকে বোঝার চেষ্টা করো, দেখার চেষ্টা করো যে কিভাবে সেগুলোকে মিনিমাইজ করা যায়। এবং সর্বদা তোমার যতটা যা এফোর্ট, মূলত এখানে বলবো যে সময় আর কি, এই সময়টাকে দেওয়ার চেষ্টা করো। প্রচুর মক টেস্ট দাও, প্রচুর তোমার প্র্যাকটিস করো। আর যে জায়গাগুলোতে এখনো দুর্বল রয়েছে, যে সাবজেক্ট গুলো বা সাবজেক্ট বলছি, যে টপিক বা হয়তো কোনো নাটক, গদ্য পদ্য, তোমাদের যে বাংলা গ্রামার রয়েছে, সাহিত্যের ইতিহাস রয়েছে, সেইগুলোকে খুব ডিটেলসে পড়ার চেষ্টা করো। মনে রাখবে, এই বাজার চলতি এমসিকিউ, বাজার চলতি বই এগুলোতে যাবে না, কারণ সবেমাত্র ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তুমি আর কয়েকটা 1 সপ্তাহ মোটামুটি যেতে দাও, জুলাইয়ের ফার্স্ট উইক থেকে বই ভরে যাবে কলেজ স্ট্রিটে। তো আমি বলবো এইসব এতে যেও না, তাতে শুধু শুধু তোমার সময় এবং পরিশ্রম দুটোই নষ্ট হবে। কারণ ওই জায়গাগুলোতে প্রচুর ভুলের সম্ভাবনা রয়েছে। জেনে রেখো যে এসএলএসটি পরীক্ষা যেহেতু হয়নি বিগত প্রায় 10 বছর, তার মানে এই সম্পর্কিত বই প্রায় মার্কেটে নেই বললে চলে। যে নোটিফিকেশন বের করেছে, তার পাবলিশার সমস্ত চেষ্টা করবে রাত দিন এক করে যেভাবে কিছু বই পাবলিশ করে দেওয়া। কিন্তু এটা যেন তোমার উদ্দেশ্য না হয়। আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, মানা না মানার দায়িত্ব একদম সম্পূর্ণ তোমার। তাই আমি সবসময় বলবো যে এইগুলোকে অ্যাভয়েড করো, টেক্সট পড়ার চেষ্টা করো, এবং অথেন্টিক জায়গা থেকে, যে সেটা যাই হোক না কেন, মানে টেক্সট যেটা তোমার কাছে রয়েছে বা যা কিছু, সেগুলো তো ডেফিনেটলি অথেন্টিক। কিন্তু এ বাদ দিয়ে সেটা তুমি মক টেস্ট দিচ্ছ বা অন্য কোনো প্র্যাকটিস করছো বা কিছু, সেগুলো যেন অথেন্টিক হয়, জেনুইন হয় সবসময়। কারণ তোমার এই যে পরিশ্রম, এটা যেন বিফলে না যায়। হাতে সময় নেই এখানে তোমার কাছে। 1 ঘন্টা বা কখনো কখনো কারোর ক্ষেত্রে 8 ঘন্টা 20 মিনিট সময়ও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমাকে ওইগুলো মিলিয়ে মিশিয়ে কিন্তু টোটাল টাইম দিনের মধ্যে জোগাড় করতে হবে। কারণ এখানে প্রচুর ছেলে মেয়ে রয়েছে যাদের প্রেজেন্ট স্টেটাস এরকম, হয়তো কোনো জায়গায় ফুল টাইম জব করে, উল্টো দিকে বলতে গেলে কেউ হয়তো পুরোপুরি সংসারী, একটা বা দুটো বাচ্চা রয়েছে। অর্থাৎ এমন সে বাচ্চা হয়তো কোনো কিছু শোনার না, সে তার মতো দুষ্টুমি করবে, ঝামেলা করবে, সে কখনো তোমাকে সময় দিতে চাইবে না, এই ব্যাপারগুলো। তো সমস্ত কিছু এই বাধা অতিক্রম করে তোমায় কিন্তু এগোতে হবে। তুমি জেনে রেখো যে আলাদা করে এরকম টাইপের কোনো কোটা নেই, কোনো ক্যাটাগরি নেই, কোনো কাস্ট নেই যে তুমি একজন দুই বাচ্চার মা, মানে যারা ছোট ছোট, বা তুমি ফুল টাইম চাকরি করো, তোমার বাবা নেই, তুমি খুব গরিব, এরকম টাইপের কোনো ক্যাটাগরি নেই, কেউ তোমার কথা শুনবে না। তাই প্রথমে এই জায়গাগুলোকে বাদ দাও। যখন বসবে ইমোশন বাদ দিয়ে বসবে, আমাদের সব থেকে বেশি ক্ষতি করে। তো সেই জায়গাটা আমি সময় নেবো না, অলরেডি ম্যাডাম জয়েন করে গেছে, 31 হয়ে গেছে। আগে ক্লাসটা শেষ হোক, ক্লাস শেষ হওয়ার পর তোমরা যদি আমাকে পারমিশন দাও, তারপর আমি কথা বলতে পারি। মানে আমার বেশ কয়েকটা জায়গা, বেশ কিছু জায়গা বলার রয়েছে, সেগুলো আমি ডেফিনেটলি তোমার সাথে ডিসকাস করবো, যদি তোমরা আমাকে পারমিশন দাও ক্লাসের পর। ম্যাডাম জয়েন করে গেছে, ক্লাসটা শুরু হয়ে যায়। তোমার দিক থেকে মাইক্রোফোন বন্ধ থাকছে, কিন্তু কমেন্ট বক্স, মানে কমেন্ট বক্স বলছি, ইন মেসেজ কল বা তোমার চ্যাট অপশন খোলা থাকছে, সেখান থেকে তোমরা চাইলে মেসেজ করতে পারবে। আর রিয়াকশন খোলা থাকছে, অর্থাৎ তোমরা রেসপন্স করতে পারবে ইন কল মেসেজ বা চ্যাট অপশন এবং রিয়াকশন, এই দুটো জায়গা থেকে। আপাতত মাইক্রোফোন বন্ধ থাকছে। এই যে পরপর 2 দিন ক্লাস হবে, এই জায়গাটায় মাইক্রোফোন বন্ধ থাকবে। এর পরবর্তীতে মাইক্রোফোন সবসময়ের জন্য খোলা থাকবে। আগে আপাতত ম্যাডামকে ক্লাসটা করতে দিই। আর মনে রাখবে, রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস গ্রুপে শেয়ার করা হবে না, সিক্রেট কোডের মাধ্যমে কিন্তু শেয়ার করা হবে। অর্থাৎ সেই সিক্রেট কোড ক্লাসের পর আমি জানিয়ে দেবো, একদম ক্লাসটা শেষ হবে যেখানে আমি সেখান থেকে জয়েন করবো, এবং সেখান থেকে আমি সাথে সাথে সিক্রেট কোড শেয়ার করে দেবো। তারপরে যদি তোমরা পারমিশন দাও, আমি তাহলে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট যা বলবে আমি কথা বলবো। আগে ক্লাসটা হয়ে যায়। গুড ইভিনিং ম্যাডাম, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন বা আনমিউট করতে পারবেন। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সকলকে।
তো আজকে এসএলএসটির জন্য তোমাদের সামনে আমার আসা, এবং আমি বেশিক্ষণ না, 1 ঘন্টা 25 মিনিট তোমাদের কাছ থেকে নেব। এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি তোমরা ওই 95 থেকে 100 জনের কাছাকাছি আছো এখানে উপস্থিত। সুতরাং আমি এটা ধরেই নিচ্ছি যে লাস্ট পর্যন্ত তোমরা একটু ধৈর্য ধরে থাকবে, কারণ প্রথমেই আমি এটা বলে নিচ্ছি তার একটাই কারণ যে আমাদের মধ্যেই ধৈর্যটা ধীরে ধীরে কমতে থাকছে, এবং সেটা শুধু আমাদের এই জেনারেশন বলে নয়, মোটামুটি আপ টু তুমি করে সম্বোধন করছি, ধরে নিতে পারো 50-55তেও বোধহয় সেটা থাকছে। তো এই ধৈর্যটা আমাদের খুব দরকার। কেন দরকার? কারণ ক্লাস শুনতে দরকার, অবভিয়াসলি পড়াশুনো করাতেও কিন্তু ধৈর্য দরকার। একটা করে পদ্য পড়ার পর যদি মনে হয় দূর আর ভালো লাগছে না, এবার উঠি, তাহলে আমার মনে হয় তোমরা এখনই লেফট করো, কারণ এই এসএলএসটির পড়াটা বা পরীক্ষাটা তোমার জন্য নয়। তার জন্য প্র্যাকটিস দরকার, এবং প্র্যাকটিসটা আজ থেকেই এক্ষুনি থেকেই শুরু করো। চলো, একদম সর্বপ্রথম আমরা শুরু করছি যে এসএলএসটির 9-10 এর সিলেবাসটা দিয়ে, এবং আগামীকাল আমরা 11-12 এর সিলেবাসটা আলোচনা করবো। 9-10 এর সিলেবাসটা আমরা একটু জাস্ট বুঝে নেওয়ার চেষ্টা করি, কারণ পড়াশোনা করতে গেলে তো আমাদের সিলেবাসটা বোঝা প্রয়োজন। সিলেবাস না বুঝে আমরা কি করে পড়াশোনা করি? সর্বপ্রথম আমরা আসি যে পাঠ্যপুস্তক বা টেক্সট নির্ভর প্রশ্নের উপর। এই যে আমি তার আগে আর একটা কথা বলে নিই, আমাদের টোটাল প্রশ্ন এসএলএসটিতে থাকবে 60টা, এবং এখানে একটু হিসাব করে দেখো টোটাল ইউনিট আছে কিন্তু কটা না 5টা। টোটাল ইউনিট আছে 5টা, তাহলে 60টা প্রশ্ন থাকবে, ইউনিট আছে 5টা। ঠিক এমন যদি হয় তাহলে ধরে নিতে পারি যে আমাদের প্রত্যেকটা ইউনিট থেকে প্রশ্ন থাকার কথা 12টা। আই থিঙ্ক বোঝাতে পারছি। কিন্তু এই নিয়মটা একটা জায়গায় গিয়ে ব্যাহত হবে। কোথায়? ঠিক এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায়, এই জায়গাটায় গিয়ে ব্যাহত হবে। ধরে নিচ্ছি এখান থেকে ম্যাক্স টু ম্যাক্স 4 থেকে 5 নম্বর থাকবে, ম্যাক্স টু ম্যাক্স, যেহেতু ইউনিটের মধ্যে দেওয়া রয়েছে। আদারওয়াইজ আমি বলতাম যে এখান থেকে প্রশ্ন আসবেই না, কিন্তু যেহেতু ইউনিটের মধ্যে দেওয়া রয়েছে সেহেতু আমি ধরে নিচ্ছি এখানে 4 থেকে 5টা প্রশ্ন আসবে। তাহলে বাকি থাকছে কটা না 8 থেকে 9টা প্রশ্ন কিন্তু আমাদের হাতে থাকছে, বা 8 থেকে 9টা নাম্বার আমাদের হাতে থাকছে। তাহলে এই 8 থেকে 9টা নাম্বার ইনক্লুড হবে কোথায়? এখানে +4, তাহলে 12 আর 4 কত হচ্ছে? 16। আমি বলবো ব্যাকরণের এখানে প্রায় 18 থেকে 20টা প্রশ্ন আসবে, মিলিয়ে নিও পরীক্ষার পর। এবং আর একটা জায়গা ইনক্লুড হবে, সেটা হচ্ছে পাঠ্যপুস্তক নির্ভর প্রশ্ন। এখানেও প্রায় 18 থেকে 20টা প্রশ্ন আসবে। তাহলে এই দুটো জায়গা কি হবে, কিংবা এই তলার জায়গাটাও বা কি হবে? ভারতীয় সাহিত্য, আন্তর্জাতিক সাহিত্য। বলে রাখি, ভারতীয় সাহিত্য, আন্তর্জাতিক সাহিত্যেও কিন্তু 12টা প্রশ্ন আসবে না। খুব বেশি হলে এখান থেকে প্রশ্ন আসবে 5 থেকে 6টা, খুব বেশি হলে। খুব বেশি হলে তাহলে আরো 7-8টা প্রশ্ন আমাদের সামনে থেকে যাচ্ছে। সেই 7-8টা প্রশ্ন ডিভাইড হয়ে যাবে এই জায়গাটায়, অর্থাৎ এই যে সাহিত্যের ইতিহাসে। সেখানে আমি বলবো, বা মোটামুটি যেটা বোঝা যাচ্ছে, যে প্রাচীন ও মধ্যযুগ থেকে খুব একটা বেশি না আসলেও আধুনিক যুগ থেকে কিন্তু প্রশ্ন সংখ্যা বাড়তে পারে তুলনামূলক। প্রাচীন ও মধ্যযুগের তুলনায় আধুনিক যুগ থেকে প্রশ্ন সংখ্যা বাড়তে পারে। আশা করি বোঝাতে পারছি। তাহলে একদম শুরুতে আমরা একটু প্রশ্নটা নিয়ে ডিভাইডেশন করে নিলাম, একটু ভাগযোগ করে নিলাম যে কোথা থেকে কেমন প্রশ্ন আসবে। কেন বললাম? কারণ আমরা তো প্রিপারেশন নিতে যাচ্ছি, একদম শুরু হচ্ছে। প্রিপারেশনের শুরুতে যেটা প্রয়োজন এবং প্রধান যে বিষয়টা আমাদের উঠে আসে, সেটা হচ্ছে যে প্রশ্নের পকেট ফিক্সড করা। কেন পকেট ফিক্সড করা?
কারণ আমাদের দেখা প্রয়োজন, জানা প্রয়োজন যে কোন প্রশ্ন বা কোন টেক্সট গুলো আমরা পড়বো, কোন টেক্সট গুলো পড়লে, কোন বিষয়গুলো পড়লে, কোন ইউনিটটা পড়লে আমি কতগুলো প্রশ্ন ক্যাপচার করতে পারবো, তাই না? তো সেই জায়গাটা আমাদের সবার আগে এবং বেশি করে জোর দেওয়া প্রয়োজন। আমাদের এই যে জায়গাটা আছে, অর্থাৎ এই যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদের এই যে সাহিত্য সঞ্চয়, এখানে দুটো আছে, নবম শ্রেণী আছে এবং দশম শ্রেণী আছে। ঠিক তেমন ভাবে সাহিত্য সম্ভারের ক্ষেত্রেও কিন্তু সমভাবে প্রযোজ্য, এখানে দুটো আছে, নবম শ্রেণী আছে এবং দশম শ্রেণী আছে। প্রফেসর শঙ্কুর ডায়েরির ক্ষেত্রেও আমি একই বলবো, কোনি, অর্থাৎ হিসাব করে দেখো এখানে টোটাল 6খানা টেক্সট আছে, 6খানা টেক্সট আছে। কি কি না, 9-এর সাহিত্য সঞ্চয়ন, ক্লাস 10-এর সাহিত্য সঞ্চয়ন, 9-এর সাহিত্য সম্ভার, ক্লাস 10-এর সাহিত্য সম্ভার, 4টে গেল প্রফেসর শঙ্কু এবং কোনি। বলতো এই 6টা টেক্সট যদি আমরা, আরেকটা কথা বলবো, বাজার চলতি কোনো মলাট মানে ঝিকিমিকি মলাট যুক্ত বই নয়, আবারও বলছি এবং বারংবার বলবো এই কথাটা, প্রত্যেকটা ক্লাসে আমি বলি, ওই আমরা রাস্তা দিয়ে যেতে যেতে প্রচুর এধারে ওধারে প্রচুর ওই ভাজা জাতীয় বা চটপটি খাবার দেখতে পাই না, যেমন ঝালমুড়ি, এই ডাল পকোড়া, ঠিক আছে, এই চাউমিন, মোগলাই, এগরোল, ঠিক আছে, সিঙ্গারা ইত্যাদি ইত্যাদি খাবার দেখতে পাই, কিন্তু কোনো খাবারই আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো না, কিন্তু আমাদের ভাল লাগে, মনে হয় যে একটু খাই। ঠিক ওই বাজারে যে বইগুলো বেরিয়েছে এখন বর্তমানে, সেগুলো এই একই ভূমিকা আমাদের ক্ষেত্রে, একটাও আমাদের জন্য ভালো না, ভুল তথ্যে ভরপুর বইগুলো, একটু মিলিয়ে নিও। তাই একটাই সাজেশন বা একটাই কথা যে এই বইগুলো থেকে আমাদেরকে একটু দূরে থাকতে হবে, তাহলে আমরা এখান থেকে রেডি হবো কি করে? আমাদের হাতে 2 মাস সময় আছে, যদি আমরা মনে করি এই 2 মাস আমরা কাজে লাগাবো, আমাদের যার জন্য এতদূর পড়াশোনা করা, যার জন্য প্রচুর, বেশিরভাগ জন তো পয়সা খরচ করে বিএড করেছে, কয়েকজন হয়তো বা অল্প কিছু জন হয়তো আমরা সরকারি থেকে তোমরা বিএড করেছো, বেশিরভাগ জন তো পয়সা খরচ করেই বিএড করেছে। কিসের পয়সা খরচ করে না, বাবার কষ্ট করা পয়সা খরচ করে, বেশিরভাগ 90%। 10% এক্সেপশনাল হতে পারে নিজের পয়সা দিয়ে বিএড করেছে, সেটা 10%, সেটা শুধুমাত্র 10%। তাহলে বাবার এই যে ঘরমাক্ত দেহ নিয়ে বা শরীর নিয়ে যে বাড়িতে আসছে, কি পয়সা ইনকাম করে, এবং সেই কষ্ট করা পয়সা নিজেদের শখ আহ্লাদ পূরণ না করে তোমাদেরকে দিয়ে দিয়েছে কিসের জন্য না, বিএড করতে। এবং কিসের জন্য বিএড করেছো না, তোমরা স্কুলের টিচার হওয়ার জন্য বিএড করেছো, এবং সেই সুযোগটা বোধহয় প্রথমবার তোমাদের সামনে এসেছে দীর্ঘ 10 বছর পর। তাও 10 বছর আগে যে পরীক্ষাটা হয়েছিল সেটা ওই ক্যান্সেল হয়ে গেছে, সুতরাং বলে নিতে পারি বা ধরে নিতে পারি দীর্ঘ প্রায় 15 বছর পর তোমাদের সামনে এসছে একটা সুযোগ। তো এই যে 15 বছর পর তোমাদের সামনে এসছে, বা 15 বছর পরে এসএলএসটি এসেছে বা এসএসসি এসেছে, তার জন্য এই যে আমাদের পরিশ্রম করতে হবে, বিশাল পরিশ্রম, আমাদের সেই স্বপ্নটাকে ছিনিয়ে নেওয়ার জন্য, যার জন্য এতদূর পড়াশোনা করেছি, সেই মেন্টালিটিটা কিন্তু আমাদের মধ্যে রাখতে হবে। তার জন্য সাহিত্য সঞ্চয়ন এবং সাহিত্য সম্ভারের ম্যাক্স টু ম্যাক্স 100 থেকে 120 পেজের মধ্যে এক একটা বই আমি দেখেছি, দেখেই বলছি। আমি যেহেতু পুরোটা 100তে বলছি, তাই বলছি 115 থেকে 20-র মধ্যে, অন্যান্য বইগুলো 100-রও নিচে আছে কিছু বই। তো এই যে 120 পেজ পড়তে ম্যাক্সিমাম 2 দিন সময় লাগুক, আচ্ছা 2 দিনে হবে না, বিশাল বেশি হয়ে যাচ্ছে, 4 দিন সময় লাগুক, এক একটা বইয়ের কথা বলছি, 4 দিনের বেশি একটা বইয়ের পিছনে দেওয়াই যাবে না। তাহলে তোমরা প্রশ্ন করতেই পারো যে 4 দিন একটা বই পড়লে আমি কি করে মনে রাখবো, মানে 4 দিনে যদি একটা বই আমি কমপ্লিট করি তার মানে তো মনে থাকবে না। আগে তো কমপ্লিট করি আমরা 4 দিনে একটা বই, মনে তো অবশ্যই থাকবে, মনে থাকবেই, আমি বলছি মনে থাকবে। কেন, কখন মনে থাকবে? সবার আগে বুঝতে হবে এটা সেই ডেসক্রিপটিভ প্রশ্ন না যেখানে আমাদের বুঝে বুঝে উত্তর লিখতে হবে, এটা কি এমসিকিউ বেসড কোশ্চেন্স। এবং আমি এটাও বলে রাখছি, এই এনটিএ নেট পরীক্ষা যারা দিয়েছো বা পড়াশোনা করো, এই এনটিএ নেটের মতন কঠিন প্রশ্ন কিন্তু এখানে আসবে না। আবারও বলছি, এনটিএ নেটের মতন কঠিন প্রশ্ন কিন্তু এখানে আসবে না। তাহলে আমরা কি করব? এনটিএ নেটের মতন কঠিন প্রশ্ন যদি না আসে, তাহলে কি সহজ প্রশ্ন আসবে? না, একদম সহজ প্রশ্নও আসবে না,
একদম সহজ প্রশ্ন আসবে না, খুব মডারেট লেভেলের একটা প্রশ্ন আসবে। তোমরা এমএসসি এর প্রশ্ন দেখেছো মাদ্রাসা সার্ভিস কমিশনের? 2016 প্রশ্ন নিশ্চয়ই তোমরা দেখেছো। যদি না দেখে থাকো আগামীকাল আমরা এই দুটো টপিক একটু যাব। তো এই এমএসসি 2024 এবং 2016 এসএলএসটির যে প্রশ্ন, 2016 প্রশ্ন যতটা না সোজা ছিল, এমএসসি প্রশ্ন তার থেকে একটু কঠিন হয়েছে। কিন্তু এমএসসি লেভেলের প্রশ্নও এবার আসবে না, আবার 2016 মতন অত সহজও আসবে না, ঠিক মিডিল পজিশনে থাকবে কোশ্চেন। কেন থাকবে? প্রশ্ন আসতে পারে। তার আগে উত্তরটা তোমরাই জানো যে এটা কিসের উপর ভিত্তি করে পরীক্ষা নেওয়া হচ্ছে না। হাইকোর্ট প্রচুর চাপ দিয়েছে, প্রেসার দিয়েছে, পরীক্ষা নিচ্ছে আমাদের এসএসসি কমিশন অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন। কিসের চাপ? না, প্রচুর দুর্নীতি হয়েছে, হাজার হাজার শিক্ষকদের চাকরি চলে গেছে। এসএসসির উপরে একটা প্রেসার আছে। কিসের প্রেসার? না, যে করে হোক ওদের চাকরি ফিরিয়ে দিতে হবে। ওদের কতদিন ধরে ডিটাচ, ওদের পড়াশোনার থেকে 10 বছর, 2016-তে পরীক্ষা দিয়েছে, আজকে 2025। তা এই 10 বছরে নিশ্চয়ই ওরা সাহিত্যের ইতিহাস নিয়ে বসে নেই, এই 10 বছরে নিশ্চয়ই ওরা আন্তর্জাতিক সাহিত্য নিয়ে বসে নেই। এই 10 বছর ওরা কি করেছে? 2019-এ ওদের জয়েনিং হয়েছে, ওরা কি করেছে এতদিন ধরে? না, ওরা এতদিন ধরে পাঠ্যপুস্তক নির্ভর পড়াশোনার মধ্যে ছিল, কারণ ওরা স্টুডেন্টদেরকে পড়িয়েছে ওই বিষয়গুলো। আর কি করেছে? না, ওরা স্টুডেন্টদেরকে ব্যাকরণ প্র্যাকটিস করিয়েছে। আমি শেষবার পর্যন্ত বলবো, ওদেরকে পাশ করানোর জন্য কিন্তু প্রশ্ন একদম কঠিন করবে না, মানে না, কারণ সরকারের উপর একটা প্রেসার আছে যে ওদেরকে পাশ করাতে হবে। 45-46টা প্রশ্ন ঠিক করার মতন কোশ্চেন সোজা করলেও করবে, হয়তো 8-10টা কোশ্চেন কঠিন করবে। তাহলে তোমাদের কাছে প্রশ্ন থাকতেই পারে যে তাহলে কি ম্যাম আমরা 45-46টা প্রশ্ন ঠিক করলে চাকরি পেয়ে যাব? না, পাবে না। তার উত্তর আমি বলছি, না, পাবে না। কেন পাবে না? কারণ ওদের কিন্তু 10 নম্বর দিয়ে দিচ্ছে এক্সট্রা, যে 10 নম্বর আমাদের কাছে নেই। তোমরা যদি কেউ এই বিভাজনটা না জানো, যেহেতু আজকে ডেমো ক্লাস, আমি বিষয়ের থেকে তোমাদেরকে জানানোর দিকে বেশি নজর দিচ্ছি। আর কালকে তো আছেই আরো একটা দিন। ধরো টোটাল 100 নম্বর, 100 নম্বরকে ডিভাইড করছে কিভাবে, বা 100 নম্বরকে ডিভিশন করছে কিভাবে? 60 পরীক্ষা হবে, আর 40 নম্বর, তার থেকে 10 এক্সপিরিয়েন্সের উপরে, 10 একাডেমিকের উপরে, 10 ইন্টারভিউয়ের উপরে, এবং 10 ক্লাস ডেমনস্ট্রেশনের উপরে। এই 40 নম্বর। যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট, যারা প্রথমবার পরীক্ষায় বসছে বা যারা দ্বিতীয়বার পরীক্ষায় বসছে, কোনো স্কুলে পড়ান না, তাদের জন্য এই জায়গাটা থাকবে না। তাদের ধরে নিতে হবে তোমরা 90-এর মধ্যে পরীক্ষা দেবে, 10 তোমাদের নাই। তাহলে এই 10 কাদের জন্য? না, ওই যে বললাম, যারা স্কুল থেকে এখন বর্তমানে বিতাড়িত হয়েছে, যদিও বা যাচ্ছে স্কুলে, কিন্তু ওটা জাস্ট মমতা ব্যানার্জি দয়া করেছে বলে যাচ্ছে। তাহলে ওরা যখন 45 পাচ্ছে, তখন অটোমেটিক্যালি কিন্তু সেটা আরো 10 যোগ হয়ে 55 হয়ে যাচ্ছে। তার মানে তোমাকে কত তুলতে হবে? আমার নিশ্চয় বলে দিতে হচ্ছে না, বা বলার প্রশ্ন থাকছে না। তোমাকে মিনিমাম 55টা প্রশ্ন ঠিক করতে হবে, ম্যাক্সিমাম 60, মিনিমাম 55টা। 55-র নিচে, যদি 50-এর নিচে তোমার নাম্বার নেমে যায়, 52 থেকে 50, তাহলে বলবো আমি যে তুমি আর চাকরিটা পাবে না, যদি না তোমার এক্সপিরিয়েন্স থাকে। তাহলে 52 থেকে 50-এর মধ্যে আমি বলবো না, আমি সেফ জোনে রাখার জন্য বলবো অন্তত 55টা প্রশ্ন অন্তত ঠিক করতে হবে, অন্তত 55টা প্রশ্ন ঠিক করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে? খুঁটিয়ে খুঁটিয়ে টেক্সট করতে হবে। আমি কি বলেছি? 4 দিন, প্রত্যেক দিন খুব ক্যালকুলেট করে কিন্তু পড়াশোনা করতে হবে। আবারও বলছি, প্রত্যেক দিন যদি দিনে 14 ঘন্টা করে পড়ি,
তাহলে 4 দিনে কিন্তু এক একটা টেক্সট খুঁটিয়ে খুঁটিয়ে কমপ্লিট করা হয়ে যাবে। প্রশ্ন আসতে পারে, তোমরা বলতে পারো যে 4 দিনে একটা টেক্সট পড়লে তো আমার মনে থাকবে না। যদি তোমাদের পড়াশোনার, যারা কম্পিটিটিভ পড়ো তাদের মনে থাকবে, যারা কম্পিটিটিভ পড়ো না তাদের মনে রাখাটা সত্যি একটু চাপ, কারণ নতুন লাগবে সবকিছু। না, চাপ কিছুই হবে না। তোমরা এর থেকে অনেক কঠিন কঠিন পরীক্ষায় পাস করেছো, অনেক কঠিন কঠিন পরীক্ষা দিয়েছো, অনেক কঠিন কঠিন সমস্যার সম্মুখীন হচ্ছে, তার কাছে এটা কিচ্ছু না, নাথিং। আমি আগামীকাল যখন 2016 প্রশ্নটা আলোচনা করব দেখলে বুঝতে পারবে ঠিক কেমন কেমন প্রশ্ন এসছে। কোনি থেকে একটা মাত্র প্রশ্ন এসছে, ক্ষিতীশের স্ত্রীর নাম কি, খুব সোজা একটা ছোট্ট লাইন তুলে দিয়েছে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টিতে, একদম প্রথম দিককার একটা লাইন। মানে আমরা যদি সিলেবাসটা ঠিক করে কভার করতে পারি তাহলে আমি বলবো যে পরীক্ষা পাশ করাটা খুব একটা কঠিন হবে না। পাশ না, 50টার উপরের প্রশ্ন ঠিক করাটা খুব একটা কঠিন হবে না। আবারও বলছি, খুব একটা কঠিন হবে না, কিন্তু আমাদের সিলেবাসটা কিন্তু কভার করতে হবে। তার জন্য আমাদের দিনে অন্তত 14 ঘন্টা করে পড়তে হবে। এইবার তোমাদের আর একটা কথা বলবো, যেটা খুব ইন্টারেস্টিং জায়গা। আমি একটু নিচে নামাচ্ছি, আমার বোর্ড দরকার, আমি লেখার জায়গা দরকার। আচ্ছা, আমাদের বাংলা সাবজেক্ট, এখানে যারা আছো সবার বলছি একটা কথা, এই বাংলা সাবজেক্টে কিন্তু কম্পিটিশন সব থেকে হাই, সব থেকে হাই কম্পিটিশন। তাহলে আমি ধরে নিচ্ছি যে প্রত্যেক, না হ্যাঁ, প্রত্যেক 30 জন, যতজন পরীক্ষা দেবে প্রত্যেক 30 জনে একজন করে চাকরি পাবে। পরীক্ষা দেবে, ইন্টারভিউ নয় কিন্তু, যতজন পরীক্ষা দেবে মিলিয়ে নিয়ে প্রত্যেক 30 জনে একজন করে চাকরি পাবে। তো তোমাদের এখানে এখন প্রায় কতজন আছো দেখি, 124-25 জন আছে। তো এই 124-25 জনের মধ্যে আমি তোমাদেরকে বলছি, তোমরা যদি সিরিয়াসলি পড়ো 20 জন চাকরি পাবে, বাদ বাকি 104 জন পাবে না। খারাপ লাগছে শুনতে, খারাপ লাগছে শুনতে, আমি জানি। এইবার আসল জায়গাটা বলবো, যতজন বিএড কমপ্লিট করেছে সবাই পরীক্ষা দিতে যাবে, সবাই পরীক্ষা দিতে যাবে। ধরে নিলাম, আমি আবারও বলছি, ধরে নিলাম 100 জন, সেহেতু তোমাদেরকে বোঝাতে সুবিধা হবে। ধরে নিলাম 100 জন বিএড কমপ্লিট করেছে, ধরে নাও তার মধ্যে 95 জন পরীক্ষা দেবে। 5% এমনি ফর্ম ফিল আপ করে পরীক্ষার হল পর্যন্ত পৌঁছায় না, তাদের মনে হয় না ঠিক আছে প্রচুর পয়সা আছে বরের কিংবা বাবার, ঠিক আছে ফর্মটা ফিল আপ করে দিলাম, পরীক্ষার আগের দিন বা 2-4 দিন আগে মনে হয় দূর, আবার কষ্ট করে ঘর থেকে বেরিয়ে পরীক্ষা দিতে যাব, কি করতে দরকার নেই, যথারীতি তারা পরীক্ষা দিতে যায় না। তোমাদেরই সুবিধা কি অসুবিধা জানি না, যায় না তারা। এইবার তাহলে তোমাদের কিন্তু 95, 5 জন অটোমেটিক কেটে গেল, 95 জনের মধ্যে কম্পিটিশন করতে হবে। মনে রাখবে, প্রত্যেক 5 জনে একজন, প্রত্যেক 5 জনে একজন, ঠিক আছে। আমি জাস্ট একটা রেশিওতে যাচ্ছি, ঠিক আছে, বড় বড় এতে গেলে বুঝতে পারবে না। এইবার এই যে 95 জন, এই 95 জনের মধ্যে 30 জন পড়াশোনা করে পরীক্ষা দিতে যাবে, 30 জন পড়াশোনা করে পরীক্ষা দিতে যাবে। আমি তোমাদের বলছি বাদ বাকি যে জনগুলো আছে, অর্থাৎ এই 30 জনের বাইরে যারা, কেউ পড়াশোনা করে পরীক্ষা দিতে যাবে না। বড় জোর বাজার থেকে গিয়ে বইগুলো কিনে নিয়ে আসবে, কিনে এনে রেখে দেবে, কারণ পড়াশোনা করা অত সহজ নয়। সুতরাং কম্পিটিশনটা কিন্তু কমছে। কোথায় কমছে? এই যে তুমি পরীক্ষা দেবে বলে ক্লাসে এসছো, এই যে তুমি পরীক্ষা দেবে বলে ক্লাসে এসছো, এখানে বসে রয়েছো, প্রায় তোমাদেরকে আমি পড়াতে শুরু করেছি 20 মিনিট হয়ে গেল। এই যে 20 মিনিট ধৈর্য নিয়ে তোমরা বসেছো, এখানেই তোমরা কয়েক হাজার ছেলে মেয়েকে পিছনে ফেলে দিয়েছো। ওদের এই 20 মিনিটও ধৈর্য নেই এক জায়গায় বসে থাকার। পড়াশুনো তো অনেক দূরের কথা, পড়াশুনো তো অনেক দূরের কথা। তারপরে যখন আবার কালকে ক্লাস করবে তখন আরো কয়েক হাজার জনকে পিছনে ফেলে দেবে।
তারপরে যখন দিনে 14 ঘন্টা পড়বে না, তখন আমি তোমাদেরকে বলছি এই 2 মাস যদি দিনে 14 ঘন্টা করে পড়ো, প্রথম 200 জনের মধ্যে তোমরা থাকবে, সিট আছে সম্ভবত 3500 সব মিলিয়ে। আশা করি বোঝাতে পারছি। কম্পিটিশন অনেক থাকলেও পড়াশোনা কিন্তু কেউ করছে না। আর একটা জিনিস বলবো, যারা 5 বছর 6 বছর 7 বছর আগে থেকে এসএসসি পড়ছে, অত বছর আগে থেকে এসএসসি পড়ে কোনো লাভ নেই। পড়ে যে কোনো পড়াশুনো অত বছর আগে থেকে যারা পড়ছে তারা একটা জায়গায় গেছে, কিন্তু ওই সেম জায়গাটাই চাইলে তোমরাও 2 মাসে পৌঁছাতে পারবে, কিন্তু ওই 2 মাসে হিসেব করে দিনে 14 ঘন্টা করে পড়তে হবে, আর পড়ার মতন পড়তে হবে। ওই 14 ঘন্টার মধ্যে যদি ফোন আসে, নো কল। ওই 14 ঘন্টার মধ্যে যদি পাশের বাড়ির লোক বলে ভাই এখানে একটু আয় তো, না যাবো না, কারণ এখন আমার ফিউচার ডিসাইড করার সময়। হ্যাঁ, ওরকম আর কি। সুতরাং এই যে জায়গাটা, এই এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আমাদের ডিসাইড করতে হবে যে আমরা কি করব, আমাদের কি করা উচিত। এই 2 মাস আমরা নিজের পিছনে সময় দেবো, নাকি বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড বর বউ, ঠিক আছে, এদের পিছনে সময় দিয়ে আমাদের স্বপ্নটাকে চিতায় জ্বলতে দেবো। আবার বলছি একটা কথা, যে 2025-এর পর 2035-এও এসএসসি পরীক্ষা হবে না। 2025, আমার থেকে তোমরা ভালো জানো, 2025-এর পর, খুব খারাপ লাগছে কথাগুলো শুনতে কিন্তু এটা বাস্তব, 2035-এও কিন্তু এসএসসি পরীক্ষা হবে না। আর তো সব আমি ছেড়েই দিলাম, অনেক দূর। 2035-এ এসএসসি পরীক্ষা হবে না, তখন আমাদের কারোর বয়স থাকবে না। পরে যখন এসএসসি পরীক্ষা হবে, পরের সরকার যদি আসে, এই সরকারের পর তবে এসএসসি হবে। এই সরকার এসএসসি নিত না, হাইকোর্ট দাবরে এসএসসি নেওয়া করাচ্ছে। সুতরাং এই সুযোগটা কিন্তু হাতছাড়া করলে হবে না, একদমই হবে না। চলো এবার আমরা আলটিমেট জায়গায় আসি। দেখো এখানে দেখছো যে সাহিত্যের ইতিহাস, সাহিত্যের ইতিহাসের মধ্যে দুটো ভাগ করা আছে, বিভাগ ক, বিভাগ খ। বিভাগ খ এর মধ্যে আমরা দেখছি প্রাচীন ও মধ্যযুগ। এই যে প্রাচীন ও মধ্যযুগটা তোমরা দেখছো, এখানে বেশ কিছু জায়গা আছে, হচ্ছে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলীর মধ্যে 4 জন পদকর্তা, চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস। এইদিকে মঙ্গল কাব্যের মধ্যে মুকুন্দ চক্রবর্তী আছে, ভারতচন্দ্র রায় আছে, বিজয় গুপ্ত আছে, কেতকা দাস, ক্ষেমানন্দ আছে, ঘনরাম চক্রবর্তী আছে। এদিকে কৃত্তিবাস ওঝার আছে, মালাধর বসু আছে, কাশিরাম দাস আছে, বৃন্দাবন দাস আছে, কৃষ্ণদাস কবিরাজ আছে, আলাউল আছে, দৌলত কাজী আছে, রামপ্রসাদ সেন আছে এবং কমলাকান্ত ভট্টাচার্য আছে। এই যে জায়গাটা, এই পুরো এন্টার জায়গাটা আমাদেরকে কভার করতে হবে খুব সহজ ভাবে। আমি যদি চর্যাপদ থেকে শুরু করি, একদম গল্পের মতন করে শক্ত পদাবলীতে এসে দাঁড়াবো। হরপ্রসাদ শাস্ত্রী 3 বার গেছে নেপালে, কি করতে? চর্যাপদের সন্ধান করতে। প্রথম 2 বার তিনি কিছু পাননি খুঁজে, শেষমেশ 1907 সালে তিনি গিয়ে খুঁজলেন, চর্যাপদ পেলেন, এবং 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরনো বাংলা ভাষায় বহুদ্ধ গান ও দোহা বলে একখানা গ্রন্থ সম্পাদনা করে বার করলেন। সম্পাদনা মানে এডিট। কি এডিট করছে তিনি? না, ওর মধ্যে তিনি চর্যাপদের বাইরেও আরো 3খানা পুঁথি ঢুকিয়েছেন। আমরা আসবো, আমাদের এখান থেকে একবারও চর্যাপদের পদগুলো নিয়ে আমি কাটাছেড়া তোমাদের করতে বলবো না, কিন্তু এটাও বলবো না যে পড়ো হরপ্রসাদ শাস্ত্রী কত সালে নেপাল গেছে, পড়ো হরপ্রসাদ শাস্ত্রী কত সালে বই প্রকাশ করেছে, না, এই প্রশ্নগুলো আসবে না। তাহলে কেমন প্রশ্ন আসবে? একটু ডিপে যেতে হবে। কেমন ডিপে যেতে হবে? না, আমাদের দেখতে হবে চর্যাপদকে কোন কোন গবেষক, যেমন সুকুমার সেন, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, এরা কি নাম দিচ্ছে। আমাদের দেখতে হবে চর্যাপদের মধ্যে কতগুলো চক্র আছে, 4টি চক্র আছে। এই চক্রগুলো কোথায় অবস্থিত? মস্তিষ্কে। তাহলে মস্তিষ্কে যে চক্র রয়েছে তার নাম কি, তার ফল কি হচ্ছে, এইগুলো। এবার চলে এসেছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য।
আমরা সবাই জানি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে পাওয়া গেছে, কোথা থেকে প্রকাশিত হয়েছে, কার বাড়ি থেকে পাওয়া গেছে, কোন জেলায় পাওয়া গেছে, এর বাইরে একটু চলে আসছে। না শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যেতে কতগুলো খণ্ড আছে, না শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে একদম শুরুতে আমরা দেখি যে কোথায় দেবতারা সভা পেতেছে। শ্রীকৃষ্ণের যে বাঁশি, সেই বাঁশিটা শ্রীকৃষ্ণকে কে উপহার দিয়েছিল আমাদের একটু জানতে হবে, একটু জানতে হবে। চলে আসলাম চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস। এর মধ্যে কাকে মৈথিলী কোকিল বলা হতো, কে ব্রজবলি ভাষায় পদ রচনা করত, কাকে পূর্বরাগে সেরা কবি বলা হতো, কাকে মাথুর পর্যায়ে সেরা কবি বলা হতো, কাকে অভিসার পর্যায়ে সেরা কবি বলা হতো, এগুলো জানলেই হবে আপাতত। মঙ্গল কাব্য বাংলা ভাষার অন্যতম একটা জায়গা জুড়ে আছে, তথা বাংলা সাহিত্যের অন্যতম একটা জায়গা জুড়ে আছে এই মঙ্গল কাব্য। সে ঘনরাম চক্রবর্তীর থেকে শুরু করে মানে সে এদিক থেকে এদিকে মুকুন্দ রাম চক্রবর্তী পর্যন্ত, ভারতচন্দ্র, এদের বিষয় সম্বন্ধে জানতে হবে। এদের এদের কোথায় জন্ম, এরা কোন কোন কার কার অধীনে থেকে কাব্য রচনা করেছে, এবং এদের রচিত কাব্যগুলো কি রয়েছে, এবং সেই কাব্যের মধ্যে ইম্পর্টেন্ট বিষয়গুলো একটু সামারাইজ করে জানতে হবে। একটু, আমি বলছি না একবার যে তোমরা চণ্ডীমঙ্গল পড়ো, আমি একবার বলছি না তোমরা ধর্মমঙ্গল পড়ো, আমি একবারও বলছি না তোমরা এখন গিয়ে অন্নদা মঙ্গল পড়ো, না পড়ার দরকার নেই, কিন্তু হ্যাঁ তোমাদের জানতে হবে চণ্ডীমঙ্গলের মধ্যে কি রয়েছে, কটা পর্ব বিভাগ রয়েছে, চণ্ডী দেবী চণ্ডী কার উপর কৃপা করছেন, তোমাদের জানতে হবে অন্নদা মঙ্গল কাব্যের মধ্যে কি রয়েছে, অন্নদা মঙ্গল কাব্যের কিসের কিসের আগমন ঘটছে, ইত্যাদি ইত্যাদি। তোমাদের জানতে হবে মনসা মঙ্গল কাব্যের মধ্যে কি রয়েছে, কে কে লক্ষিন্দর রূপে জন্ম নিচ্ছে, লক্ষিন্দরের পূর্বজন্মে তার নাম কি ছিল। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো তো আমাদের জানতে হতে পারে, এবং আমি যখন ক্লাস নেব তখন আমি বলে দেব। নেক্সট চলে আসছি অনুবাদ সাহিত্য, অর্থাৎ কৃত্তিবাস ওঝা, মালাধর বসু, কাশিরাম দাস। দেখো এই অনুবাদ সাহিত্য যখন আমি আসি তখন আমার একটা কথাই বলতে ইচ্ছা করে, যে অনুবাদ সাহিত্য মানে কিসের অনুবাদ, সংস্কৃতের অনুবাদ না। কৃত্তিবাস ওঝা কিসের অনুবাদ করেছে, অবশ্যই রামায়ণে। কাশিরাম দাস কিসের অনুবাদ করেছে, অবশ্যই মহাভারতে। মালাধর কিসের অনুবাদ করেছে, শ্রীকৃষ্ণ বিজয়। তো এই যে কৃত্তিবাস ওঝা অনুবাদ করছেন রামায়ণের, এই রামায়ণের আদি রচয়িতা কি, বা রামায়ণটা আদতে কার লেখা, অনুবাদ তো অনেকে করেছে পরবর্তীকালে, বাল্মীকি। এই যে বাল্মীকি যে রামায়ণটা রচনা করছেন তার সঙ্গে এই যে কৃত্তিবাস ওঝার যে কৃত্তিবাস ওঝার যে রামায়ণ, এই দুটোর মধ্যে কিন্তু বেশ ডিফারেন্স, এই দুটোর মধ্যে বেশ ডিফারেন্স। এখানে যদি আমি বাল্মীকিকে ধরি আর এখানে যদি আমি কৃত্তিবাসকে রাখি, তাহলে এই জায়গাটা হচ্ছে অনুবাদের জায়গা, এই জায়গাটা অনুবাদের জায়গা। এখানে কৃত্তিবাস ওঝা কি করেছেন না, এখানে কৃত্তিবাস ওঝা বাঙালির মনের মতন করে রামায়ণটাকে মডিফাই করে রচনা করেছেন, সোজাসুজি রচনা কিন্তু করেননি, মডিফিকেশন করেছেন। কেন, কারণ যাতে বাঙালি, আপামর বাঙালি তাদের জীবনের একটা ডিজাইন বা হিসাবে রামায়ণকে গ্রহণ করতে পারে, এবং রামায়ণ যেন বাঙালির প্রাণের বা মনের কাছে প্রিয় হয়ে ওঠে, এবং তাতে কিন্তু তিনি সাকসেসফুল হয়েছিলেন। বাল্মীকি রামায়ণের থেকে কিন্তু বাংলা রামায়ণ অর্থাৎ কৃত্তিবাস ওঝার রামায়ণ অনেক ডিফারেন্স। সেই জন্য বড় বড় সাহিত্যিক কৃত্তিবাস ওঝাকে বলেছেন বাংলা রামায়ণের রূপকার। কাশিরাম দাসের ক্ষেত্রেও সেটাই প্রযোজ্য। চলে আসছে বৃন্দাবন দাস এবং কৃষ্ণদাস কবিরাজ। এই যে বৃন্দাবন দাস,
এবং কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত সম্বন্ধে কি বলেছেন। বৃন্দাবন দাস কেন চৈতন্য চরিতামৃত বা চৈতন্য ভগবত কৃষ্ণদাস কবিরাজি বা কেন রচনা করছেন এগুলো, তাদের পরিচয় কি, এবং সেই সঙ্গে সঙ্গে চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত সম্বন্ধে অল্প বিস্তার আমাদের আলোকপাত করতে হবে। আলাউল এবং দৌলত কাজী আছে, রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য। এখানে আমি একটা কথা বলবো, রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্যের প্রসঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটা বই আছে, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মানে প্রকাশিত, ঠিক এক্ষেত্রেও তাই, এই বৈষ্ণব পদাবলী এবং শাক্ত পদাবলী দুটোতেই তাই কিনবে। এই বইয়ের ভিতরে যাওয়ার দরকার নেই, শুধু বইটা নিবে, নিয়ে প্রথম সূচিপত্রের জায়গাতে দেখবে সূচিপত্রে একটা করে লাইন দেওয়া, প্রথম লাইন গুলো এবং তাদের পদকর্তার নাম দেওয়া, শুধু ওই জায়গাটা পড়বে, আর ভিতরে যাওয়ার দরকার নেই। যদি কোনো কোথা থেকে জেরক্স করে নেবে নিতে পারো, কিন্তু শুধু ওই জায়গাটা পড়তে হবে, বেশি ডিপে যাওয়ার দরকার নেই। বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রেও ঠিক তাই। নেক্সট চলে আসছে আধুনিক সাহিত্য, আধুনিক যুগ, অর্থাৎ 20 শতক পর্যন্ত চলছে আধুনিক যুগটা। একদম শুরুতে আমরা গদ্য সাহিত্য বা প্রবন্ধ সাহিত্যের কথা পাই, যেখানে বিদ্যাসাগর থেকে শুরু হচ্ছে, তারপরে বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী, সুনীত কুমার চট্টোপাধ্যায়, সৈয়দ মুস্তফা আলী, জগদীশ চন্দ্র বসু, বিনয় ঘোষ। এই যে বিদ্যাসাগরের যে রচনা, সেই রচনা কিন্তু ছিল অনেক বেশি সংস্কৃত নির্ভর, সাধু ভাষা মিশ্রিত। সেখান থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেই ভাষাটাকে অপেক্ষাকৃত সরল করেছে, বলছি কি অপেক্ষাকৃত সরল করেছে। সেই যে অপেক্ষাকৃত সরল এবং তরল ভাষাকে রবীন্দ্রনাথ ঠাকুর কি করছে না, আরো সহজ সরল চলিত বাংলা ভাষায় রূপান্তরিত করেছে, এবং সেটার সঙ্গে সাথ দিচ্ছে কেনা প্রমথ চৌধুরী। এবার তারপর পর আসছে সুনীত কুমার চট্টোপাধ্যায়, সৈয়দ মুস্তফা আলী, জগদীশ চন্দ্র বসু, বিনয় ঘোষ। এবার চলে এসছে কাব্য সাহিত্য। কাব্য সাহিত্য যথারীতি কার লেখা না, মাইকেল মধুসূদন যদি কাব্য সাহিত্য শুরু করে, তাহলে মধুসূদনের মেঘনাদবধ কাব্য বোধহয় আমরা সবাই প্রাদ্য পড়েছি, আমরা জানি। বঙ্গানুবাদ ছাড়া, মানে মেঘনাদবধ কাব্যের মানে ব্যাখ্যা ছাড়া মেঘনাদবধ কাব্য বোঝাটা কতটাই চাপের, কতটা টাফ। তাহলে কাব্য সাহিত্য শুরু হচ্ছে যার হাত ধরে, মধুসূদন দত্ত। সেখানেও অবভিয়াসলি আধুনিক যুগে কাব্য সাহিত্য, তার আগে তো এই যত প্রাচীন এবং মধ্যযুগে যত সাহিত্য দেখেছি সবই কাব্য সাহিত্যের নিদর্শন। তো সেখান থেকে কিন্তু সেই মধ্যযুগীয় ভাবধারা বা মধ্যযুগীয় যে ঘরানা বা স্টাইল, পুরোটা কিন্তু মধুসূদন ত্যাগ করতে পারেনি, কিছুটা রেখেছে, এবং কিছুটা আধুনিকতা এবং কিছুটা পাশ্চাত্য ভাবধারার মিশিয়ে মধুসূদন দত্ত রচনা করছেন তার বিভিন্ন কাব্যগ্রন্থ। এরপরে চলে আসছে বিহারীলাল, চলে আসছে তার রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ সাধের আসন, সারদা মঙ্গল। সেখানেও আমরা দেখেছি, হ্যাঁ, আমাদের অত খটোমটো লাগছে না বিহারীলালের সাধের আসন, সারদা মঙ্গল পড়ে, যতটা না আমার মেঘনাদ বধে লেগেছিল, একটু সহজ হলেও ততোধিক সহজ নয়, ততোধিক যে আমি চট করে পড়লাম বুঝে নিলাম ততোধিক সহজ কিন্তু নয়। কিন্তু যখন রবীন্দ্রনাথ ঠাকুর আসছে, এইবার বাংলা কাব্য জগৎ বা বাংলা কবিতার অন্য একটা স্টাইল তৈরি হচ্ছে। তিনি তার মতন করে সহজ সরল ভাবে কবিতা রচনা করছেন। তার কবিতা যখন কেউ পড়ছে, তখন তাদের মনে হচ্ছে যে এই কবিতা তো আমরাও লিখতে পারি, এই কবিতা তো আমরাও লিখতে পারি। এইটা কিন্তু মনে হচ্ছে কাদের মনে হচ্ছে না, নজরুলের সময়কার যারা কবিরা ছিল, যেমন সত্যেন্দ্রনাথ দত্ত, যেমন যতীন্দ্রনাথ সেনগুপ্ত, এদের। কিন্তু এইখানে তারা প্রচন্ড বড় একটা ভুল করে ফেলেছে। কি ভুল না, রবীন্দ্রনাথকে তারা অনুকরণ করতে গেছিল, রবীন্দ্রনাথকে তারা অনুসরণ করতে গেছিল। আমরা
আশা করি চোরাবালি দেখেছি সবাই, না দেখলেও টিভিতে দেখেছি, ইউটিউবে দেখেছি। আমরা দেখেছি চোরাবালিতে পা দিলে পা ডেবতেই থাকে, ওঠার আর সম্ভাবনা থাকে না। তা রবীন্দ্রনাথ কিন্তু তাদের কাছে সেই চোরাবালি। তারা রবীন্দ্রনাথকে অনুসরণ করতে গিয়ে তারা রবীন্দ্রনাথের মধ্যেই হারিয়ে গেছেন, সেটা তারা বুঝতেও পারেননি। বলতো একটা দীর্ঘকাল যাবৎ রবীন্দ্রনাথ একা বাংলা কাব্য জগৎ শুধু নয়, বাংলা সাহিত্য জগতে রাজত্ব করেছেন। এবং রবীন্দ্রনাথের একটা মস্ত বড় গুণ, একটা সময় বাদে অর্থাৎ একটা টাইম পিরিয়ড পর পর রবীন্দ্রনাথ তার লেখার যে স্টাইলটাকে সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছে, সম্পূর্ণ চেঞ্জ। সেই জন্য রবীন্দ্রনাথের যে রচনাগুলো আমরা দেখি, যে উপন্যাসগুলো দেখি, যে কাব্যগ্রন্থগুলো দেখি, সেইগুলো একটু সময় ধরো প্রথমে তুমি চিত্রা পড়লে, কিছুদিন পর তুমি পুনশ্চ পড়ো, তুমি চিত্রার কবি যে রবীন্দ্রনাথ আর পুনশ্চর কবি যে রবীন্দ্রনাথ, দুটোকে মেলাতে পারবে না। নেক্সট চলে আসছি নজরুল ইসলাম। তাহলে রবীন্দ্রনাথের এই হেন দৃঢ় কিরণের মধ্যে বা ঔজ্জ্বল্যের মধ্যে বা তোমার প্রভাবের মধ্যে নজরুল ইসলাম কিভাবে আলাদা হয়ে ধরা দিল? আমরা নজরুল ইসলামের স্ট্রাগল, আমরা নজরুল ইসলামের জীবন সংগ্রাম, জীবন ধারা মোটামুটি সবাই টুকটাক জানি। বলতো এই যে জায়গাটা সেই জায়গা থেকে নজরুলের লেখার স্টাইল কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। নজরুল নিজের জীবন অভিজ্ঞতা তার কাব্যের মধ্যে, তার লেখনীর মধ্যে ফুটিয়ে তুলেছে, তার সাহিত্যের মধ্যে ফুটিয়ে তুলেছে। কিন্তু রবীন্দ্রনাথকে জাস্ট প্রোটেস্ট করার জন্য, রবীন্দ্রনাথকে থামানোর জন্য, রবীন্দ্রনাথের বাইরে বেরোনোর জন্য একটা যুগ তৈরি হয়ে গেল, একটা পত্রিকা তৈরি হয়ে গেল, যাকে আমরা বলি কল্লোল পত্রিকা, যে যুগটাকে আমরা বলি কল্লোল যুগ। তারপরেও কিন্তু রবীন্দ্রনাথকে থামানো যায়নি। তৎকালীন সময়ে রবীন্দ্রনাথের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়েছিল, এবং যারা সকালবেলা রবীন্দ্রনাথের বিরুদ্ধে বিদ্রোহ করত, তারা রাতের বেলা ঘরে গিয়ে গোগ্রাসে রবীন্দ্র গ্রন্থই পড়ত। কেন? কোথাও না কোথাও গিয়ে তারা ওই রবীন্দ্রনাথের মতোই হতে চাইতো। তার মধ্যে উল্লেখযোগ্য বুদ্ধদেব বসু। নেক্সট চলে আসছি যতীন্দ্রনাথ সেনগুপ্ত, এবং বুদ্ধদেব বসু সম্বন্ধে আলাদা করে কিছু বলবো না। জীবনানন্দ দাশ সেই সময় বাংলা কাব্য সাহিত্যে একটা আলাদা দিক খুলে দিয়েছে। কেমন? জীবনানন্দ দাশ দেখিয়েছেন, আমি চোখের সামনে যেটা দেখছি গ্রামে গঞ্জে, সেই আমার দেখাটা আমি কিভাবে কবিতায় ফুটিয়ে তুলতে পারি, এবং সেই কবিতা পড়ে পাঠকও যেন আমার চোখের দেখার সেই দৃশ্যটা কল্পনা করতে পারে, যেটাকে সাহিত্যের ভাষায় আমরা বলি চিত্রকল্প। জীবনানন্দ দাশ এমন সাহিত্য রচনা করেছেন, এমন কাব্য রচনা করেছেন, এমন কবিতা রচনা করেছেন, এবং তার মধ্যে এমন কিছু ভাষার সংযোজন ঘটিয়েছেন যে ভাষাগুলো তখনকার সাহিত্যিক কবিরা, লেখকরা ভাবতেই পারতেন না যে এই ভাষাগুলো ব্যবহার করেও সাহিত্য রচনা করা যায়। আসছি বিষ্ণুদেব, সুভাষ মুখোপাধ্যায় এবং শক্তি চট্টোপাধ্যায়। কথা সাহিত্য, সেই কথা সাহিত্য আগেরটা আমরা দেখেছিলাম শুধুমাত্র প্রবন্ধ, এটা আমরা কথা সাহিত্যের মধ্যে চলে আসছি। বঙ্কিমচন্দ্র দিয়ে শুরু হচ্ছে। বঙ্কিমচন্দ্র যখন সাহিত্য রচনা করতেন, বা বঙ্কিমচন্দ্র যখন সাহিত্য রচনা করছেন, তখন কিন্তু ওরা কি করেছে না, তখন
বঙ্কিমচন্দ্র সেই যে সময় সতীদাহ প্রথা, বিধবা বিবাহ, এগুলোর কোথাও না কোথাও বিরুদ্ধে গিয়ে উনি সাহিত্য রচনা করেছেন, কথা সাহিত্য। তার মধ্যে উল্লেখযোগ্য বিশ্ববৃক্ষ, তার মধ্যে উল্লেখযোগ্য কৃষ্ণকান্তের উইল। অর্থাৎ বঙ্কিম পুরুষতান্ত্রিক সমাজে বিশ্বাস করতেন। বঙ্কিম বিশ্বাস করতেন যে বিধবাদের বিয়ে করলে ওরা আসলে সেই বিষবৃক্ষের মতো কোথাও না কোথাও গিয়ে ক্ষতি করবে। ফলত বঙ্কিমচন্দ্রের সাহিত্য কখনো, কথা সাহিত্য বিশেষত, আমরা এমনি পড়তে পারি, কিন্তু তৎকালীন সামাজিক উন্মেষের জন্য কতখানি প্রাসঙ্গিক সে বিষয়ে যথেষ্ট একটা জিজ্ঞাসা চিহ্ন পরবর্তীকালে বিভিন্ন গবেষকরা রেখেছে। কিন্তু সেই দিক থেকে যদি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের আসি, তিনি গোড়া রচনা করছেন, তিনি চোখের বালি রচনা করছেন, তিনি ঘরে বাইরে রচনা করছেন, তিনি চতুরঙ্গ রচনা করছেন। যদিও রবীন্দ্রনাথ নিজে বলছেন তার চতুরঙ্গ উপন্যাসটি একটা ছোট গল্প ধর্মী উপন্যাস। অর্থাৎ এই যে অবস্টিকাল গুলো ছিল, বাধাগুলো ছিল, এটাকে আমরা সামাজিক বাধা বলবো, সেই বাধাগুলো থেকে কিন্তু রবীন্দ্রনাথ বেরিয়ে এসেছে। বলা যেতে পারে বাংলা সাহিত্যটাকে টেনে বার করে নিয়ে এসেছে। তারপরে তো শরৎচন্দ্র আসছে, লিখছে নিজের মনের মতন করে। তারপরে তো তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিখ্যাত সৃষ্টি, পথের পাঁচালী, পরশুরাম, প্রেমেন্দ্র মিত্র, বনফুল, আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, লীলা মজুমদার, সতীনাথ ভাদুরী, সমরেশ বসু। আচ্ছা, তোমাদের মনে হয় না যে এই এত এখন না পড়ি, এখন সিলেবাস নিয়ে বসলো কেন? 2016 প্রশ্নগুলো যখন দেখবে তখন ওখানে পরিষ্কার ভাবে একটা জিনিস লক্ষ্য করবে যে 2016তেও কিন্তু সিলেবাস থেকে একটা প্রশ্ন এসেছিল। কি প্রশ্ন? আমি বলছি 2016তে সিলেবাস থেকে একটা প্রশ্ন এসেছিল। একটা সিলেবাস, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা হোক, শুধু এসএলএসটি নয়, নেট, সেট, একই সিলেবাস। আর যে পরীক্ষায় দিতে যাও না কেন, প্রত্যেকটা পরীক্ষার সিলেবাসটা সবার আগে ভালো করে পড়ো, কারণ সিলেবাস থেকে একটা করে প্রশ্ন থাকবেই থাকবে। এটাও এসেছিল, এসএলএসটিতেও এসেছিল 2016তে। কোথা থেকে কোন প্রশ্নটা এসেছিল? এই প্রশ্নটা এসেছিল। দাঁড়াও এক সেকেন্ড, আমি দেখাচ্ছি। পরশুরাম কার ছদ্মনাম? পরশুরাম কার ছদ্মনাম? এই প্রশ্নটা এসেছিল। লক্ষ্য করে দেখো তো, এখানে আর কোথাও কিন্তু ছদ্মনাম ব্যবহার করা হয়নি, আর কোথাও না, কোথাও একটা কোনো ছদ্মনাম ব্যবহার করা হয়নি, এই এক জায়গায় ব্যবহার করা হয়েছে, এবং এটা থেকেই প্রশ্ন এসেছে। আশা করি বোঝাতে পারছি। সিলেবাসটা কিন্তু নক্ষ দর্পণে রাখতে হবে। সিলেবাস থেকে প্রত্যেক কম্পিটিটিভ এক্সাম, এটা নিয়ম, একটা করে প্রশ্ন আসে। নেক্সট চলে এসেছি নাটক। নাটকের মধ্যে আমরা কি দেখছি? সেই মধুসূদন দত্ত। মধুসূদন দত্ত যখন নাটক লিখছেন, তিনি নাটকের সাথে সাথে প্রহসনও লিখছেন, অর্থাৎ বুড়ো শালিকের ঘাড়েরও, অর্থাৎ একে কি বলে সভ্যতা। অর্থাৎ তিনি কেন এই প্রহসনগুলো লিখছেন? তা তিনি বোঝাতে চেয়েছেন যে সমাজ কতটা অবক্ষয়ের পথে এগোচ্ছে। তিনি বোঝাতে চেয়েছেন যে এগুলো থেকে আমাদের মুক্তি না হলে, এগুলো থেকে আমাদের নির্বাণ না হলে সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। এরপরে চলে আসছে দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ ঠাকুর। এবার চলে আসছে বাংলা সাহিত্যের নতুন দিগন্ত, অনুবাদ ও অনুষঙ্গ। এই যে বইটা, এই বইটা, সরি, এই যে ইউনিটটা, এই ইউনিটটা বললাম গুরুত্বপূর্ণ, কিন্তু খুব গুরুত্বপূর্ণ নয়। 2016 প্রশ্ন যদি আমরা একটু লক্ষ্য করি, একটু খেয়াল করি, দেখবে একটা সিঙ্গেল প্রশ্ন এখান থেকে আসে। একটা কোনো প্রশ্ন আসেনি ইউনিট 3 থেকে, একটা কোনো প্রশ্ন আসেনি, একটাও না।
সুতরাং আমি বলছি না যে এই পরীক্ষাতেও একটাও প্রশ্ন আসবে না, কিন্তু এর বাইরেও প্রশ্ন করার জায়গা আছে। তাই এখানে খুব একটা জোর না দিলেও চলবে, জাস্ট একটু পড়বে। ভারতীয় সাহিত্য মধ্যে কালিদাস আছে, শূদ্রক আছে, কবির আছে, ইকবাল আছে, ভানুভক্ত, অমৃত প্রীতম, প্রেমচন্দ, বিজয় তেন্ডুলকার, গোপীনাথ মহান্তি, আয়াপ্পা পানিক্কর। আন্তর্জাতিক সাহিত্যের মধ্যে ঠিক তেমন ভাবে শেক্সপিয়ার, টলস্টয়, চেকভ, মপাসা, গেট, নেরুদা, গাব্রিয়েল গার্সিয়া, তারপর লংস্টন, হিউজ, তারপর আর্নেস্ট হেমিংওয়ে, তারপর টি.এস. এলিয়ট। কি পড়বে এখান থেকে? একদম যদি আমরা কালিদাস থেকে শুরু করি, একদম শুরুতে, তাহলে আমরা দেখবো যে এই যে কালিদাস, এক সেকেন্ড, ওনার জন্ম কিভাবে হচ্ছে, ঠিক আছে, ওনার সম্বন্ধে একটু দেখলে, দেখার পরে চলে আসবে যে কালিদাসের কি কি কাব্যগ্রন্থ রয়েছে, অর্থাৎ তার কিসের কিসের জন্য তিনি বিখ্যাত। না, কালিদাস 2টি মহাকাব্য এবং 3টি নাটক ও 2টি গীতি কাব্য রচনা করেছেন। কি কি? তা মহাকাব্য 2টি হচ্ছে কুমার সম্ভব এবং রঘুবংশ, নাটক 3টি হচ্ছে মালবিকাগ্নিমিত্র, বিক্রমোর্বশী এবং অভিজ্ঞান শকুন্তলম। আর গীতিকাব্যের মধ্যে 2টো রয়েছে, মেঘদূত আর ঋতুসংহার। এবার এই অভিজ্ঞান শকুন্তলম নিয়ে একটু পড়াশোনা করলে, যেহেতু এটা টেক্সট আছে আমাদের, তারপরে তুমি সমস্ত যেগুলো তার মধ্যে কি কি চরিত্রগুলো রয়েছে, তার যে লেখাগুলো রয়েছে আর কি, সেই লেখার ইম্পর্টেন্ট চরিত্রগুলো কি কি, সেইগুলো নিয়ে একটু দেখে ব্যাস, এর বাইরে আর জানার দরকার নেই বা দেখারও দরকার নেই, ওই না। ঠিক কবিরের ক্ষেত্রেও কিন্তু তাই, ছোট করে কবির দেখবে যে কবিরের মধ্যে বিখ্যাত কোন কোন গ্রন্থগুলো রয়েছে, বা দেখবে যে কবিরের গ্রন্থগুলো কারা কারা অনুবাদ করছে। এইগুলো পড়লেই আশা করি এখান থেকে প্রশ্ন কমন পাওয়া যাবে। এর বাইরে খুব একটা কঠিন প্রশ্ন এখান থেকে, মানে যদিও বা আসবে কিনা ঠিক নেই, কঠিন প্রশ্ন আসবে বলে মনে হয় না। কালিদাসের পরে, যদিও বা এখানে বোধহয় নেই, শূদ্রকও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, এখানে তো আছে। এবং আমরা দেখছি যে শূদ্রকের বিভিন্ন নাটক আছে, যেমন ধরো মৃচ্ছকটিক, ঠিক আছে। তো এই যে মৃচ্ছকটিক কখন রচিত, না আমরা যদি একটু ভালো করে ঘাটাঘাটি করি তাহলে দেখি প্রথম থেকে 6ষ্ঠ শতকের মধ্যে কোনো এক সময়। এ সময় একটু সময় এটা কথা বলে রাখি যে তৎকালীন সময়ে যেসব সাহিত্য রচনা হয়েছে, সেসব সাহিত্যের মধ্যে কিন্তু তাদের যে সময়কালটা ঠিকঠাক ভাবে দেওয়া নেই। কেন দেওয়া নেই? তার একটাই কারণ যে এই সময় তারা সময়ের উপর খুব একটা গুরুত্ব দিত না। দেওয়া থাকলে ওই অন্নদা মঙ্গল বলো, চণ্ডী মঙ্গল বলো, খুব তোমার একটা শ্লোক দেওয়া রয়েছে, যে শ্লোকটা এক একজন এক এক রকম করে ব্যাখ্যা করেছে। তাই একটা কথা আমি বলবো, এসব পুরোনো কাব্যগ্রন্থ বা পুরোনো যে কোনো গ্রন্থই হোক না কেন, ঠিক আছে, এখান থেকে কখনো সময়কাল আসবে না, কোনো দিনও সময়কাল আসবে না। সুতরাং পড়তে যেও না যে শূদ্রকের কোন কোন কাব্য কোন কোন সময় লেখা, ঠিক আছে, কালিদাসের কোন কোন কাব্য। দেখবে কম্পিটিটিভ এর যে বইগুলো বেরিয়েছে এখন এই সেমিস্টারে, যদি তোমরা কেন না কিনতেই বলবো, তাহলে দেখবে অলরেডি ওরা সময় দিয়ে রেখে দিয়েছে, ওরা সব নিজেরা জেনে গেছে, ঠিক আছে। একদম সময়, বড় বড় সাহিত্যিক সুকুমার সেন, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, এরা সময় দিইনি, অথচ ওরা সময় দিয়ে দিয়েছে, ঠিক আছে। সুতরাং ওইগুলো পড়ার দরকার নেই, ওখান থেকে কখনো প্রশ্ন আসবে না। ঠিক আমরা যদি আরেকটু এগোই, তাহলে শেক্সপিয়ার দেখবো, টলস্টয় দেখবো, এদের ওই সেম বলবো যে কোন কোন কাব্যগ্রন্থ বা কি কি গ্রন্থ তারা রচনা করেছে, এবং তার মধ্যে যদি নাটক ফাটক হয়, অর্থাৎ ড্রামা হয়, সেই ড্রামা গুলোর মধ্যে হচ্ছে কোনো ড্রামা যদি থাকে, তাহলে সেই ড্রামাগুলোর বিখ্যাত চরিত্র কি কি আছে, ধরো প্রশ্ন আসতে পারে এই চরিত্রটা কোথায় আছে, ঠিক আছে। এর বাইরে যাওয়া দরকার নেই। এবার চলে আসছি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ। এই যে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ, এই যে পার্টিকুলার জায়গাটা, এটা কিন্তু আমাদের বাংলার ছেলে মেয়েদের পক্ষে একটু টাফ। কেন? কারণ সেই উচ্চ মাধ্যমিকে লাস্ট ইংরেজি পড়েছি, খুব লজ্জা লাগছে বলতে এবং তোমাদের শুনতে। তাহলে এর থেকে আমাদের নির্বাণ লাভ কি করে হবে? নির্বাণ লাভ বলছেন ওই বুদ্ধিস্টের ভাষায়, মুক্তি কি করে হবে? একটাই উপায় আছে, যেটা আমার মনে হয়। কি উপায়? না, আমরা প্রত্যেকদিন বোধহয় কলেজে লাস্ট ইংরেজি, আচ্ছা বেশ, আমরা প্রত্যেকদিন বোধহয় একটু আধটু পড়েছি, কি
সরি, আমরা একটু 5-7 টাকা খরচা করি। কি খরচা করি? আর চা খেতে, ঘুরতে যেতে, ফুচকা খেতে, আইসক্রিম খেতে, ঠিক আছে, করি খরচা, আমি জানি করি, আমরা সবাই টুকটাক করি। তো সেখান থেকে একটু পয়সা বাঁচিয়ে, কিংবা যদি মনে করি যে ঠিক আছে বাঁচানোরও দরকার নেই, ঠিক আছে এমনি করি খরচা, আমরা প্রতিদিন একটা করে ইংলিশ নিউজ পেপার দিব। আশা করি প্রত্যেক এলাকায় নিউজ পেপার ডিস্ট্রিবিউটর আছে যারা নিউজ পেপার বিলি করে। তাদের সাথে ইমিডিয়েট কথা বলো, আগামীকাল কথা বলে বলো যে আগামী 2.5 মাস বা 2 মাস তোমাদেরকে প্রত্যেকদিন একটা করে নিউজ পেপার দিয়ে দেবে। কিসের নিউজ পেপার? বাংলা, আনন্দবাজার না, যে কোনো একটা ইংরেজি নিউজ পেপার, সেটা দা হিন্দু হতে পারে, দ্য স্টেটমেন্ট হতে পারে, দ্য টেলিগ্রাফ হতে পারে, যে কোনো একটা। সেই নিউজ পেপার প্রত্যেকদিন 1টা থেকে 2টো করে আর্টিকেল পড়। তোমাদের পড়তে ইচ্ছা করবে না, কারণ অত ভালো ছেলে মেয়ে আমরা না, আমি আমাকে ইনক্লুড করছি, আমি নিজে এভাবে শিখেছি বলেই তোমাদেরকে বলছি। তেমন হলে আমি তোমাদেরকে প্রতিদিন একটা করে নিউজ পেপারের পিডিএফ পাঠিয়ে দিতাম, কারণ এখন নেটে এইসব ইংলিশ নিউজ পেপার পিডিএফ গুলো অ্যাভেলেবেল। কিন্তু পিডিএফ পাঠালে তোমরা পড়বে না। কেন পড়বে না? কারণ ওখানে তো পয়সা খরচা হচ্ছে না। যখন দেখবে প্রত্যেকদিন 5 টাকা করে খরচা হচ্ছে, 4 টাকা করে খরচা হচ্ছে, তখন অটোমেটিক্যালি সেটা পড়বে, অটোমেটিক্যালি সেটা পড়বে। কি মনে করে? তার পয়সা দিয়ে কিনলাম, একটা আর্টিকেল অন্তত পড়ি, এই যে মনে হবে, এই যে একটা আর্টিকেল প্রত্যেকদিন পড়ছো, এটাই তোমার এসএসসি তে 4 থেকে 5 নম্বর অ্যাড করাবে, যদি এখান থেকে প্রশ্ন আসে। 4 থেকে 5 নম্বর অ্যাড করাবে। কিভাবে অ্যাড করাবে? কিভাবে অ্যাড করাবে? দেখো, একটা ছোট্ট বিষয় বা ছোট্ট হিসাব, যে আমি যদি লাস্ট 2 মাস প্রত্যেকদিন 2টো করে আর্টিকেল পড়ি, তাহলে প্রথম 10 দিন বুঝতে পারবো না কি রয়েছে আর্টিকেলের মধ্যে। কিন্তু কিন্তু পরবর্তীকালে, অর্থাৎ 10 দিনের পর কিন্তু আস্তে 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 তার মানেটা বুঝতে পারবো, তার মানেটা বুঝতে পারবো। আর যে মানেটাই আমাদের দরকার, তার জন্য এখন নিশ্চয়ই তোমাদেরকে আমি বলবো না যে তোমরা এখন একটা ইংরেজির মাস্টার নাও, মাস্টার নিয়ে ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেট করার চেষ্টা করো, না, দরকার নেই, কোনো চাপ নেওয়ার দরকার নেই। শুধু প্রত্যেকদিন 4 টাকা করে খরচ করো, তাও পরীক্ষা হয়ে গেলে সেগুলো ওই যারা বই খাতা কিনতে আছে তাদের কাছে বিক্রি করে দিলে তার ওই 20% টাকা তোমরা পেয়ে যাবে। বেশি না, সব মিলিয়ে দেখা গেল 400 টাকা খরচা হচ্ছে 2 মাসে, এবং 400 টাকার জন্য 4 থেকে 5টা কোশ্চেন কিন্তু হাতের মধ্যে চলে আসবে। সেই সঙ্গে সঙ্গে তোমরা জানতে পারবে বর্তমানে কি হচ্ছে দেশে। এবং এই নিউজ পেপার পড়াটা কিন্তু খুব দরকার, খুবই দরকার। আবারও বলছি, প্রথম 10 দিন কিন্তু ভাল লাগবে না, কিন্তু এই 10 দিন যদি কষ্ট করো, যে বললাম ক্লাসের শুরুতে, ক্লাসের প্রথম প্রথম কিন্তু ভাল লাগবে না। এই যে 10 দিন কষ্ট করে পড়ছো, এই 10 দিন কষ্ট করে পড়ার পর দেখবে 11 দিন থেকে এমনিতেই তুমি বসে পড়ছো পড়তে, তখন আর আলাদা করে কিছু মনে হবে না, একটা অচেনা অপরিচিত কিছুই মনে হবে না, মনে হয় পড়ি। এবং সুন্দর একটা কালচার এর সঙ্গে তুমি মানে তোমার অভ্যাস হবে, তুমি একটা সুন্দর কালচারের সঙ্গে তুমি ইন্ট্রোডিউসড হবে। হ্যাঁ, আসেনি, কিন্তু 2025-এ আসবে না তার কোনো মানে নেই, 2016-তে যে আসেনি সেটা আমি জানি। নেক্সট চলে আসছি ব্যাকরণ। আবারও বলছি, 2016-তে আসেনি বলে 2025, আমি বললাম সেই জন্য প্রথমে যে 12 নম্বর থাকার কথা, আমি 12 নম্বর ছেড়ে দিলাম, 5 থেকে 6 নম্বর কিন্তু থাকতে পারে। এরকম করে একটা ইউনিটকে গোটাটা বিসর্জন দিয়ে পরীক্ষা হলে যাবে না, পড়ে যাবে। আবারও বলছি, পড়লে পড়ার মতন পড়বে, না হলে সময়, টাকার থেকে ইম্পর্টেন্ট সময়, ঠিক আছে? টাকা নষ্ট হবে আমি এটা বলবো না, ঠিক আছে, টাকা তোমাদের কাছে প্রচুর আছে, এখন মানুষের কাছে প্রচুর টাকা, কিন্তু সময় নষ্ট হবে, যেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই সময়টা, এই বয়সে দাঁড়িয়ে এক এক মিনিট সময় কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং আমরা বিদেশিরা, আমরা সময়কে বলি যে টাইম ইজ গড, আমরা, এবং বিদেশে যদিও বলে টাইম ইজ মানি, কিন্তু আমরা দেশিরা, আমরা আমাদের ভারতীয় সংস্কৃতিতে বলে যে সময় হচ্ছে ঈশ্বর। সুতরাং সময়কে যদি আমরা মূল্য না দিই, সময়ও আমাদের মূল্য দেবে না। ওরই বা কোন দায় পড়েছে যে আমাদের মূল্য দেবে? সময়কে একবার আমরা মূল্য দিয়ে দেখি, দেখবে সময় আমাদেরকে একদম সাকসেসের শীর্ষে পৌঁছে দেবে। চলে আসছি ব্যাকরণ। এই বলছি একটা কথা, 9-10-এর
পরীক্ষার ক্ষেত্রে, যেমন আজকে আমি তোমাদের 9-10টার উপর ফোকাস করেছি, কালকে 11-12, ব্যাকরণ থেকে সর্বাপেক্ষা বেশি প্রশ্ন করবে, সব থেকে বেশি প্রশ্ন ব্যাকরণ থেকে আসবে, সব থেকে বেশি প্রশ্ন। তাহলে কি করবে তোমরা? সব থেকে বেশি যদি প্রশ্ন আসে, তাহলে কি এখন প্রতিদিন বসে বসে সন্ধি আর কারক প্র্যাকটিস করবে? না, সন্ধি থেকে 2টো প্রশ্ন আসবে ম্যাক্স টু ম্যাক্স, সমাজ থেকে 2টো প্রশ্ন আসবে, কারক থেকে 1টা প্রশ্ন। তাহলে আর প্রশ্নগুলো কোত্থেকে আসবে? আরো তো অনেক কিছু আছে, দেখো, বাক্য আছে, বাচ্য আছে, শব্দ ভান্ডার আছে, উপসর্গ অনুসর্গ আছে, বিশেষ্য সর্বনাম অব্যয় ক্রিয়া এইসব আছে, বিশেষণ, ধ্বনি আছে। এই যে ধ্বনি ও ধ্বনি পরিবর্তনের যে ইউনিটটা বা সাব ইউনিট, এখান থেকে বাংলা ব্যাকরণের সব থেকে বেশি প্রশ্ন আসবে, সব থেকে বেশি প্রশ্ন। তাই আমি দেখেছি কিছু কিছু জায়গায় ওই কোচিং গুলোতে যে প্রত্যেকদিন মানে আমি টিচার গুলোকে কানা বলবো, ঠিক আছে, কানার মতন সন্ধি প্র্যাকটিস করাচ্ছে। আরে ভাই, সন্ধি থেকে অত প্রশ্ন আসবে না? একটা স্টুডেন্টের সারাদিন ধরে নিজেরকে ফাঁকি, মানে নিজের সময়টাকে ওয়েস্ট করানোর জন্য কি করে প্রত্যেকদিন ওরকম ভাবে সন্ধি আর সমাস প্র্যাকটিস করায়? আরো তো অনেক কিছু আছে একটা সেলেস্টের সিলেবাসে, প্রয়োজন নেই তো। প্র্যাকটিস করার প্রয়োজন আছে, কিন্তু ওরকম মানে মরিয়া হয়ে প্র্যাকটিস করার প্রয়োজন নেই যে 60টা প্রশ্নই সন্ধি দেবে। সুতরাং গ্রামার থেকে আমি যেটা বলবো, সব থেকে বেশি ধ্যান দেবে, সব থেকে বেশি জোর দেবে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন। শব্দ গঠনে জোর দাও, বাংলা শব্দ ভান্ডার ঠোঁটস্থ করে ফেলো। বাংলার যে শব্দ ভান্ডার, সেই শব্দ ভান্ডার গুলোকে ঠোঁটস্থ করে ফেলো। 2টো প্রশ্ন শব্দ ভান্ডার থেকে আসবে, 2 থেকে 3টে। শব্দ ও পদ সম্বন্ধে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, এগুলো আমরা সবাই জানি, অব্যয়, এগুলো ভালো করে পড়ো। সমাস সন্ধি তো আছে, কিন্তু এগুলোও কিন্তু দরকার। এবং আর যেটা করতে হবে, যে বাক্য সম্বন্ধে জানতে হবে, কোনটা সরল বাক্য, কোনটা জটিল বাক্য, কেন সরল বাক্য হচ্ছে, কিভাবে আমি জটিল বাক্যে রূপান্তরিত করতে পারি, এই যে বাক্য পরিবর্তন এবং সেই সঙ্গে সঙ্গে বাচ্য পরিবর্তন, এই জায়গাটা কিন্তু আমাদের খুব ভালো করে জানতে হবে। কারণ একটাই, যে এই জায়গা থেকে সর্বাপেক্ষা বেশি প্রশ্ন আসবে। আর একটা কথা বলবো আমি এখানে, প্রত্যেকদিন আমাদের টাইম ভাগ করে নিতে হবে। কেমন? না আমি এখন এইটা পড়বো, তখন ওইটা পড়বো, তখন ওইটা পড়বো। দিনের বেলা যখন ঘুম থেকে উঠবে, সেটা সকাল 6টা হতে পারে, 7টা হতে পারে। যারা অনেক রাত জেগে পড়ো তাদের সকাল 8টাও হতে পারে। ধরো কেউ একটা রাত্রেবেলা ঘুমোলোই 2টো, 2:30, 3টের সময়, সে নিশ্চয়ই সকাল 5টার সময় ঘুম থেকে উঠে পড়তে বসবে না। কেউ একটা ঘুমোলো রাত 10টার সময়, তাকে বলবো সকাল 5টার সময় ঘুম থেকে উঠে পড়তে বসো। তো 2টো, 2:30টার সময় ঘুমাও আর যাই ঘুমাও, সকাল 8টার মধ্যে পড়তে বসতে হবে। তো ধরে নিলাম সকাল 8টা, সকাল 8টা থেকে 11টা পর্যন্ত প্রত্যেক দিন ইচ অ্যান্ড এভরিডে গ্রামার পড়ো, প্র্যাকটিস করো, পড়ো, প্র্যাকটিস করো, পড়ো, পড়ো এবং প্র্যাকটিস করো। তো ইচ অ্যান্ড এভরিডে যখন তুমি গ্রামার প্র্যাকটিস করবে এই 2 মাস ধরে, তখন এই গ্রামার থেকে 99.99% কোশ্চেন কিন্তু তোমার ঠিক হবে। এবার 11টা বাজলো, হালকা ব্রেকফাস্ট বা যদি বাইরে যেতে ইচ্ছা করে একটু বাইরে যাই, একটু ঘোরো, কারণ একটানা পড়তে ভালো লাগবে না। এইবার এসো, এসে ওই যে ইউনিট 1 যার কথা বললাম, এবার ওইটা ধরো একদম দুপুর পর্যন্ত, দুপুর মানে 2:30, 3টে পর্যন্ত, 2:30, 3টের সময় এটা শেষ করো, একটা জায়গা পর্যন্ত শেষ করে এবার বিকেল বেলাটা সাহিত্যের ইতিহাস পড়ো। সন্ধ্যেবেলা বিভিন্ন ক্লাস করো, মক টেস্ট দাও, কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করো, যেগুলো সারাদিন পড়লো। 2 মাসে সিলেবাস কমপ্লিট হয়ে আরো 2বার রিভিশন হয়ে যাবে। 2 মাসে সিলেবাস কমপ্লিট হওয়ার পরেও আরো 2বার রিভিশন হয়ে যাবে। এত সব দূরের কথা। চলো, অনেক কথা বললাম, আমরা এবার একদম সাহিত্য সঞ্চয়ন বইটাতে চলে যাই। আর একটা কথা বলবো, ইমিডিয়েট, আমি জানি তোমাদের সবার কাছে বই জোগাড় করা হয়ে গেছে, যদি কারোর কাছে বই জোগাড় করা না হয়, যদি মনে করো যে আমি বই পাচ্ছি না ইত্যাদি ইত্যাদি, তাহলে বাংলার শিক্ষা.com বলে একটা ওয়েবসাইট আছে,
সেখানে গিয়ে এই যে সরকারি বই যেগুলো স্কুলে দেওয়া হয়, সাহিত্য সঞ্চয়ন, ঠিক আছে, প্রফেসর শঙ্কু কোনি, এগুলো সব ডাউনলোড করতে পারবে, কিন্তু সাহিত্য সম্ভারটা পাবে না। সাহিত্য সম্ভারটা বাইরে থেকে পিডিএফ প্রচুর পাওয়া যাচ্ছে, কিনিও, কিংবা কলেজ স্ট্রিটে গিয়ে কিনে নিয়েও 80 টাকা করে দাম নিচ্ছে। ঠিক আছে, চলো তাহলে এই যে সাহিত্য সঞ্চয়ন বইয়ের একদম শুরুতে আমরা আসি। একদম শুরুতে যে কবিতাটা রয়েছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, একদম শুরুর কবিতাটা কি না, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। এই যে কবিতাটা, এই কবিতাটা নিয়ে আমরা একটু অল্প বিস্তর আলোচনা করব। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় আমরা দেখতে পাচ্ছি, আমি কার লেখা না, মুকুন্দ চক্রবর্তীর লেখা। এই মুকুন্দ চক্রবর্তীর নাম কিন্তু আমরা একটুখানি আগেই জানলাম। কোথায় জানলাম দেখে নাও চট করে একটু, এই মঙ্গল কাব্যের এখানে আমরা দেখলাম যে মুকুন্দ চক্রবর্তী। আবার আমরা দেখছি যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি মুকুন্দ চক্রবর্তীরই লেখা। সুতরাং এই কবিতাটা এবং মুকুন্দ চক্রবর্তী দুটোই যে ইম্পর্টেন্ট সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। আর কবিতাটা আমরা একটু পড়ি, একটু বোঝার চেষ্টা করি। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। নিমিষেখে জোরে মেঘ গগন মণ্ডল, চারি মেঘে বরিশে মুষলধারে জল। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চ নাদ, প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। হুর হুর দূর দূর বহে ঘন ঝড়, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, সঘনে চিকুর পরে বেঙ্গ তর্কাবাজ। পরিকর সমান বরিশে জলধারা, জলে মহি একাকার পথ হইল হারা। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, কারো কথা শুনিতে না পায় কোনো জন। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, কলিঙ্গে সোঙরে সকল লোক যে জয়মিনী। হুর হুর দূর দূর শুনি ঝন ঝন, না পাই দেখিতে কেহ রবির কিরণ। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া ভুলে জলে, নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। মেঝেতে পড়য়ে শিল বিদারিয়া চাল, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকে তাল। চণ্ডীর আদেশ পান বীর হনুমান, মঠ অট্টালিকা ভাঙি করে খান খান। চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, উঠে পড়ে ঘরগুলো করে দমকল। চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ, অম্বিকা মঙ্গল গান শ্রীকবি কঙ্কন। অর্থাৎ এই যে কবিতা, এই কবিতার মধ্যে আমরা কি বলছি, কি বোঝাতে চেয়েছে শ্রী মুকুন্দ চক্রবর্তী, বা মুকুন্দ চক্রবর্তী নিজেকেই এখানে বলছেন শ্রী কবি কঙ্কন। কোন এক, আমরা যদি এখানে ভালো করে দেখি, 1 সেকেন্ড, হ্যাঁ, আমরা যদি এখানে ভালো করে দেখি তাহলে দেখি যে কোন এক জাদু মন্ত্রে হঠাৎ কালো মেঘ ঈশান কোণে উড়ে গিয়ে কলিঙ্গ দেশের আকাশকে আবৃত করে ফেলে এবং রবির কিরণ আত্মগোপন করে। অর্থাৎ সূর্য উঠেছে, এখনো তো বৃষ্টি হলে মেঘ করলে সূর্য মেঘের আড়ালে চলে যায়। তখন অকাল অন্ধকার ঘিরে ধরে কলিঙ্গ রাজ্যকে। কলিঙ্গ একটা রাজ্য, উত্তরের বাতাস বয়ে আনে মেঘের গুরু গুরু গর্জন এবং প্রবল ধূলিঝড়ে সবুজ শস্য ঢাকা পড়ে উৎপাটিত হয়। পরাক্রমশালী ঝড়ের তাণ্ডবে ভীত কলিঙ্গবাসী নিজের বাসভবন ছেড়ে নিরাপদ আশ্রয় খোঁজে বের হয়। বাঁধ ভাঙা বন্যার মতো কাজল কালো আকাশের বুক থেকে নেমে আসে অবিশ্রান্ত বারিধারা। মেঘের উচ্চ নিনাদ ও মুষলধারে বর্ষণ কলিঙ্গবাসীর হৃদয়ের আসন্ন প্রলয়ের শঙ্কা জাগিয়ে তোলে। উন্মত্ত ঝড়ের প্রবল দাপটে অসহায় প্রজারা নিজেদের বাসভবন ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে বের হয় এবং
সজল মেঘের গুরু গর্জনে প্রজারা পরস্পরের কথাবার্তা শুনতে সক্ষম হয় না। গভীর কৃষ্ণবর্ণের মেঘ এমন ভাবে আকাশকে আচ্ছাদিত করে যে সেই আবরণ ছিন্ন করে দেব দিবাকরের দীপ্তি কলিঙ্গবাসীর কাছে পৌঁছায় না। মুষলধারে বর্ষণ, ঘন ঘন বজ্রপাত, বিদ্যুতের আলো, দামাল ঝড়ের তাণ্ডব থেকে পরিত্রাণ পাওয়ার আশায় কলিঙ্গের প্রজা সাধারণ জৈমিনী ঋষিকে স্মরণ করে এবং তাদের সরল বিশ্বাস যে এই মীমাংসা দর্শনের প্রণেতা এই ঋষি জৈমিনীকে ভজনা করলে দুর্যোগ কেটে যাবে, বজ্রপাত বন্ধ হবে। দেবী চণ্ডীর আদেশে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গেই চলে বীর হনুমানের তাণ্ডব। মঠ অট্টালিকা চুরমার করে কলিঙ্গ নগর ধ্বংসের নেশায় মেতে ওঠে। দেবী চণ্ডীর আদেশে নদ নদীরা দুরন্ত প্লাবনে ভাসিয়ে নিয়ে নিজের রাজ্যের অংশ বিশিষ্ট সেসব নিয়ে চলে যায় এবং গৃহহীন সহায় সম্বলহীন প্রজারা তখন নতুন আশ্রয়ের খোঁজে পথে নামে। এখানে আমরা যে জায়গাটা আরেকটু জানার চেষ্টা করবো যে লেখক অর্থাৎ মুকুন্দ চক্রবর্তী সম্বন্ধে অল্প বিস্তর। আমরা জানি যে বর্ধমান জেলার দামুন্না বলে একটা গ্রাম আছে। বর্ধমান জেলার সেই দামুন্না গ্রামে এই মুকুন্দ চক্রবর্তীর জন্ম। তার পিতার নাম হৃদয় মিশ্র এবং আমরা আরো দেখি যে দিহিদার মামুদ শরীফের অত্যাচারে উৎখাত হয়ে তিনি আনুমানিক 1557 খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলার আরড়া গ্রামের জমিদার বাঁকুড়া রায়ের দ্বারস্থ হন। আমরা দেখি যে বাঁকুড়া রায়ের পৃষ্ঠপোষকতায় চণ্ডীমঙ্গল কাব্য রচনা করে কবি কঙ্কন উপাধি লাভ করেন। তাহলে এই যে দেবী দেবী চণ্ডীর জন্য যে চণ্ডীমঙ্গল কাব্য যেটা রচনা করছেন মুকুন্দরাম চক্রবর্তী বা মুকুন্দ চক্রবর্তী, তার জন্যই কিন্তু তিনি এই কবি কঙ্কন উপাধি লাভ করছেন। সেই জন্য তিনি এখানে তার ভণিতা ব্যবহার করেছেন। ভণিতা বলতে কোনো কবি যখন তার কোনো কবিতায় বা তার কোনো কাব্যে তার নিজের নাম ব্যবহার করেন তখন তাকে বলা হয় ভণিতা। যদি প্রশ্ন আসে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় কবি কতবার তার ভণিতা ব্যবহার করেছেন, তখন আমাদের বলতে হবে একবার। অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। এবং আমরা আরো দেখি যে মধ্যযুগের বাংলা সাহিত্য তার রচনাতেই প্রথম কি হয় তা উপন্যাসের লক্ষণ দৃষ্টিগোচর হয়। এই যে পরবর্তীকালে উপন্যাস এসছে সেটা কিন্তু প্রথম তার হাতে খড়ে দিচ্ছেন এই মুকুন্দ চক্রবর্তী। এবং এই যে কবিতাটা আমি এখানে দাগাতে পারবো না, কারণ এখানে না একটা পারমিশন যে বললাম না এটা ওই বাংলাশিক্ষা.com থেকে ডাউনলোড করা, ফলে তো এখানে তুমি এটা এডিট করতে পারবে না কোনোভাবে, তাই আমি দাগাতে পারছি না বইটাতে। তোমরা একটু দাগিয়ে নাও যে এখানে কোন কোন জায়গাটা ইম্পর্টেন্ট বা কোন লাইন গুলো ইম্পর্টেন্ট মনে হয়। একদম শুরুতে চলে যাও বইয়ের, একদম শুরুতে দেখো এই জায়গাটা, প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ, দাগাও। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, দাগাও। উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর, দাগাও। চারি মেঘে বরিশে মুষলধারে জল, দাগাও। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, দাগাও। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, দাগাও। মঠ অট্টালিকা ভাঙি করে খান খান, গর্ত ছাড়িয়ে ভুজঙ্গ ভাসিয়া বুলে জল, ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত। এইগুলো দাগালে আপাতত চলবে। আমরা এখানে আর কি তথ্য দেখতে পাই বা আর কোনগুলো দেখতে পাই? কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এই যে পদ্যাংশ, এই পদ্যাংশটি মুকুন্দরাম চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের অংশ, সেটা বোধহয় এতক্ষণে আমরা বুঝতে পেরেছি। এবং এখানে টোটাল লাইন কত আছে, অর্থাৎ কতগুলো লাইন এখানে রয়েছে। এই গোটা কবিতাটায় যদি গণো তাহলে দেখতে পাবে টোটাল 34 খানা লাইন কিন্তু এখানে রয়েছে। আমরা আরো দেখি যে কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যের নাম দিয়েছেন এই কবিতায় অম্বিকা মণ্ডল। আমরা আরো দেখি যে মেঘ অন্ধকার করার ফলে কেউ নিজের শরীর পর্যন্ত দেখতে পাচ্ছে না, মেঘে কইল অন্ধকার। এই বাক্যটি এই কবিতায় টোটাল 2 বার ব্যবহার করা হয়েছে। চারি মেঘের বর্ষণ হচ্ছিল কোথায়? মুষলধারে, এবং ঘন ঝড় হুড় হুড় দূর দূর ভাবে বইছিল। কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে এখানে।
ঢেউগুলো বা ঢেউগুলির আকার বিশাল পর্বত সমান ছিল। ভাদ্র মাসে তাল পড়ে, যদি প্রশ্ন আসে চৈত্র মাসে তাল পড়ে অশুদ্ধ দিতে হবে, কিংবা যদি মনে করে কোন মাসে তাল পড়ে প্রশ্ন আসতো, তখন কিন্তু আমাদের বলতে হবে ভাদ্র মাসে তাল পড়ে। এখানে কিন্তু রয়েছে, হ্যাঁ, এই কবিতার মধ্যে এই যে ভাদ্র মাসে যেন পড়ে থাকা তাল, কিসের সঙ্গে কেন কি বলা হয়েছে না, যে শিলগুলো পড়ছে সেই শিলগুলোর সঙ্গে কিন্তু সেই ভাদ্র মাসে তালের তুলনা করা হয়েছে। বীর হনুমান মাঠ অট্টালিকা ভেঙে সব খান খান করে দিচ্ছে। আমরা আরো দেখি যে 7 দিন নিরন্তর বৃষ্টি হচ্ছে, এবং কবিতার শেষে কবির নাম ব্যবহার করাকে ভণিতা বলা হয়। চারি মেঘ বলতে 4টে মেঘের যে নাম এখানে বলা হয়েছে সম্বর্ত, আবর্ত, পুষ্কর এবং দ্রোণ, যদি এখানে বলা হয়নি কিন্তু এটা এই কাব্যগ্রন্থে বলা হয়েছে। এবং জৈমিনী হলেন এখানে মীমাংসা দর্শনের একজন প্রণেতা বা একটা মুনি, এবং কথিত আছে যে এই জৈমিনীর নাম স্মরণ করলে বজ্রপাত নিবারিত হয়। এই সরল বিশ্বাস থেকে কলিঙ্গ দেশের অধিবাসীগণ বজ্রবিদ্যুতের সময় তার নাম স্মরণ করছেন বা তার নাম কীর্তন করছেন। এখানে ভুজঙ্গের উল্লেখ পাই। ভুজঙ্গ বলতে সাপ, এখানে চিকুর শব্দের উল্লেখ পাই। চিকুর বলতে কি না, বিদ্যুতের কথা বলা হয়েছে। এখানে হরিৎ শব্দের উল্লেখ পাই। হরিৎ বলতে আমরা সবাই জানি সবুজ। এখানে বলছে যে এই যে অষ্ট গজরাজ, এই যে লাইনটা, ঠিক আছে, বলা হচ্ছে যে চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। 8টা গজরাজ বলতে কিসের কিসের বলা হচ্ছে না, ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদণ্ড, সার্বভৌম, সুপ্রতীক। ব্যঙ্গ দর্কাবাজ অর্থাৎ ব্যাঙের মতো তরাক করে লাফিয়ে লাফিয়ে যে বাজ পড়ছে তাই বলছে ব্যঙ্গ দর্কাবাজ। এখানে বেশ কিছু শব্দার্থ রয়েছে, বেশ কিছু ধ্বনি পরিবর্তন রয়েছে, বেশ কিছু সন্ধি বিচ্ছেদ রয়েছে, ধাতু রয়েছে, প্রত্যয় রয়েছে। তার মধ্যে কয়েকটা ধ্বনি পরিবর্তন আমি তোমাদের সঙ্গে একটু বলে দিতে চাই বা তোমাদেরকে একটু জানাতে চাই। আমি জানি তোমরা জানো, ওই যে বললাম তোমরা যেগুলো জানো সেই তোমাদের যে নলেজ, সেই নলেজটার সঙ্গে আমি আরেকটু কিছু বিষয় অ্যাড করে বিষয়টা আমি অ্যাড অন করছি। যেমন কৈল, এই কৈল শব্দটা কিসের ফলে হয়েছে? মেঘে কৈল অন্ধকার, মেঘে কৈল অন্ধকার, না এটা অভিশ্রুতির ফলে হয়েছে। কেমন? কহিন থেকে, কৈল থেকে কৈল। যেমন চিকুর, এই চিকুর শব্দটা কিসের জন্য হয়েছে? জয়সী কয়স্যুরা চিকুর, এই যে ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, এই শব্দটা আসলে হয়েছে কিসের জন্য? না এই শব্দটা হয়েছে সমাক্ষর লোভের জন্য। চিকুর থেকে চিকুর, জয়সী কয় কয় হস্যুরা, চিকুর থেকে চিকুর, এটাকে আমরা সমাক্ষর লোভ বলতে পারি। আবার আমরা এটা মধ্য ব্যঞ্জন লোভও বলতে পারি। আমরা বরিশে শব্দটা আসছি, বরিশে শব্দ, এই বরিশে শব্দটা হচ্ছে স্বরভক্তি, অর্থাৎ বর্ষে থেকে বরিশে। হেজ্জা শব্দটা আসছে, এই হেজ্জা শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু ভিজে যখন পচে যায়, কোনো কিছু ভিজে যাওয়ার ফলে যখন পচে যায়। এখানে আমরা দেখি যে এই যে আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঝড়, সরি হেজ্জা গেল ঘর আর কি। অর্থাৎ তোমার এই যে ঘরটা বৃষ্টির ফলে নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেইটা বোঝানো হয়েছে। এটা অভিশ্রুতির ফলে হয়েছে। কেন? কারণ হেজিয়া থেকে, হেজ্জা থেকে হেজ্জা, ঠিক আছে। এখানে সন্ধি বিচ্ছেদ আছে কিছু, যেমন পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন বলতে হ্যাঁ লিখলে ভালো হতো, লিখলে ভালো হতো, ঠিকই বলেছো, আগামীকাল লিখবো, আজকে তো বলেই দিলাম। তো আগামীকাল এখানে লেখা যাচ্ছে না, এই যে পেজটা তোমরা দেখতে পাচ্ছ উপরে দেখো লেখা রয়েছে, আমি যেখানে কার্সারটা নিয়ে যাচ্ছি, this file has limited permission, you may not have access to some features। এবার ভিউ পারমিশনে যখন যাবে দেখবে শুধু প্রিন্টিং করার পারমিশন রয়েছে, আর কোনো পারমিশন এখানে নেই। আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি আমি কেন লিখছি না, আদারওয়াইজ আমি লিখতাম। চলো, তো এই যে সন্ধি বিচ্ছেদ, এই সন্ধি বিচ্ছেদ বলতে বোঝানো হচ্ছে পরি যুক্ত ছন্ন, বৃষ্টি বলতে বোঝানো হচ্ছে বৃষ যুক্ত তি। অর্থাৎ এই সন্ধি বিচ্ছেদ গুলো কিন্তু আমাদের এখানে জানতে হবে। ঠিক তেমন ভাবে আমি একদম প্রত্যয় আমরা যখন পড়াবো তখন আমি বলবো, ধাতু এখানে বলে লাভ নেই, শব্দ ভান্ডার সম্বন্ধে একটু জানি। আমরা তৎসম শব্দ জানি, তদ্ভব শব্দ জানি, দেশি শব্দ জানি, অর্ধ তৎসম শব্দ জানি। তো তৎসম শব্দ বলতে কি বোঝানো হয় একটু ছোট্ট করে বলে দেবো না, যে শব্দ তৎ সমান, অর্থাৎ সংস্কৃতের সমান যে শব্দ। যেমন
এখানে যেগুলো ব্যবহার করা হয়েছে অঙ্গ, পবন, মেঘ, গজরাজ, এগুলো কিন্তু সব তৎসম শব্দ। এখানে কিছু দেশি শব্দের ব্যবহার করা হয়েছে, যেমন চাল, ডাক, এগুলো কিন্তু সব দেশি শব্দ। এখানে কিছু সমাস ব্যবহার করা হয়েছে, যেমন চারি মেঘ, অর্থাৎ চারি মেঘের সমাহার। মুষলধারে, অর্থাৎ মুষলের মতো অতি স্থূলধারা আকার। অষ্টগজরাজ, আটটি গজের সমাহার। এই যে সমাহার যখনই বলছি তখনই এটা আমরা জানি সমাহার দ্বিগু। মুষলের মতো অতি স্থূল ধারা আকার, অর্থাৎ মুষলধারে মানে মধ্যপদলোপী বহুব্রীহি। আশা করি জানি এই জায়গাগুলো। তো এটাই বিষয় আর কি আমাদের কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। আমার এর বাইরে আর কোথাও ইনফরমেশন কিছু আছে বলে আমার মনে হয় না, ঠিক আছে? এইগুলো ইনফরমেশন। এইবার আমি একটা প্রশ্ন ধরবো, তোমরা একটু লিখবে, যদি কমেন্ট বক্সে লেখো খুব সুবিধা হয়। মানে একটা না, 4-5টা একটু প্রশ্ন ধরে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির উপরে একটু শুদ্ধ অশুদ্ধ বলো। আচ্ছা, ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, বলো শুদ্ধ না অশুদ্ধ? মেসেজ বক্সে একটু লিখলে খুব মানে আর কি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পেরেছো না পারোনি। শুদ্ধ। চলো নেক্সট। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর, এটা শুদ্ধ না অশুদ্ধ? বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর। সঞ্জিত কুণ্ডু, তুমি অশুদ্ধ বলছো, এটা শুদ্ধ হবে, হ্যাঁ। নেক্সট। না পায় দেখিতে কেহ চন্দ্রের কিরণ, শুদ্ধ না অশুদ্ধ? না পায় দেখিতে কেহ চন্দ্রের কিরণ। গুড। না পায় দেখিতে কেহ চন্দ্রের কিরণ, আমি কিছুক্ষণ আগে তোমাদের পড়িয়েছি, ওই জায়গাটাতে থেমেছি, বুঝিয়েছি। একদমই তাই, রবির কিরণ। মনে রেখো জায়গাগুলো, যারা শুদ্ধ বলছো আর একটু ভালো করে পড়তে হবে বাবু। নেক্সট। উল্টিয়া পড়ে ঘর প্রজা চমকিত, উল্টিয়া পড়ে ঘর প্রজা চমকিত, শুদ্ধ না অশুদ্ধ? তাহলে কি হবে? অশুদ্ধ। উল্টিয়া পড়ে ঘর প্রজা চমকিত। উল্টিয়া পড়ে ঘর প্রজা চমকিত, এটা অশুদ্ধ হবে। কেন? উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত। মনে রেখো। আমি নেক্সট। আচ্ছা, বলো। পাহাড় ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুনো জলে, পাহাড় ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুনে জলে। কারোর কারোর একদমই তাই, কারোর কারোর ঠিকই বলেছো। জহর গড়াই, ঠিকই বলেছো, গুড। কারোর কারোর একটু সমস্যা হচ্ছে, আর একটু বিষয়টা পড়াশোনা করতে হবে, হ্যাঁ। হয়তো তোমরা আজকে প্রথম শুনেছো ক্লাস, তো সমস্যা হওয়াটা খুব স্বাভাবিক। চলো। পাহাড় ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুনো জলে নয়, এখানে একদম দেখো তোমাদের সামনে খোলাই রয়েছে যে পিডিএফটা, সেখানে রয়েছে গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুনো জলে, অর্থাৎ পাহাড় নয়, গর্ত, হ্যাঁ। নেক্সট। আচ্ছা, আমাকে লাস্ট একটা কোশ্চেনের উত্তর দিও, তোমরা লিখে দেবে। মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্য কি নামে পরিচয় দিয়েছেন এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায়? লিখবে, হ্যাঁ, মেসেজ বক্সে। মুকুন্দরাম চক্রবর্তীর যে চণ্ডীমঙ্গল কাব্য কি নামে পরিচয় দিয়েছেন?
একদম শেষে চলে এসো, অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। তারপরেও যারা ভুল অভয়া মঙ্গল বলছো, আমি কি বলি বলো দেখি তোমাদের, কি বলবো আমি তোমাদের? কেন অভয়া মঙ্গল বলছো? রঞ্জিত, তারপরে আর যারা বলছো, একটু ভালো করে লক্ষ্য দিতে হবে। হ্যাঁ, একটু ভালো করে লক্ষ্য দিতে হবে, এমন ভাবে করলে হবে না। চলো, আর একটা বিষয় আমি লাস্ট ধরবো। তোমাদের জানা আছে কিনা আমি বলতে পারবো না, জাস্ট আমি ইনফরমেশনটা আমি জানিয়ে দেবো। এই যে 4টে মেঘের কথা আমরা একটুখানি আগে দেখলাম বা বললাম, যে সম্বর্ত, আবর্ত, পুষ্কর এবং দ্রোণ, এই 4 মেঘ পুরাণ মতে কোন দেবতার ঔরসজাত? অপশন দিচ্ছি আমি: ইন্দ্র, ব্রহ্মা, বিষ্ণু, বরুণ। তোমরা শুধু লেখো। টেক্সট বুকে লেখা আছে অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। এর বাইরে টেক্সট বুকে কিছু লেখা আছে? তুমি যে বললে টেক্সট বুকে লেখা আছে, তো ওইটাই দেখেই তো তোমাকে বললাম। যারা অনেকেই ঠিক উত্তর দিয়েছো, হ্যাঁ, যারা ব্রহ্মা বলেছো তাদের উত্তর একদম রাইট, ঠিক আছে। আহ, যারা ব্রহ্মা বলনি তারা একটু শুনে নাও। ব্রহ্মা, তোমার 4 মেঘ পুরাণ মতে ব্রহ্মার ঔরসজাত। আচ্ছা, তো এবার তোমরা আমাকে একটুখানি বলো যে এই যে ক্লাসটা করলে, এই ক্লাস সম্বন্ধে তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে একটু মেসেজ বক্সে জানাও, আমি তোমাদের কোশ্চেনের উত্তরটা দিয়ে দেবো। আর যদি জিজ্ঞাসা না থাকে তাহলে সেক্ষেত্রে আমি আজকের ক্লাসটা স্যারের কাছে হ্যান্ড ওভার করবো। যদি কোনো জিজ্ঞাসা থাকে বলো। এই যে 1.5 ঘন্টা ক্লাস নিলাম, 1.5 ঘন্টা ক্লাসের সাপেক্ষে কোনো জিজ্ঞাসা কি আছে? থ্যাংক ইউ। মাইক অন করা যাবে না তোমাদের। আর এখানে অষ্টগজরাজ কোন হাতিটা কোন কোন হাতিটা কোন দিকের? আচ্ছা, অষ্টগজরাজের কোন হাতিটা কোন দিকের সেটা তো পরীক্ষায় আসবে না, ঠিক আছে। আমি আগামী ক্লাসে তোমাদের বলে দেবো, তবে পরীক্ষায় কখনোই আসবে না অষ্টগজরাজের কোন হাতিটা কোন দিকের। সিলেবাসের মধ্যে সবকিছু থাকবে। এটা বুঝলাম না কি বলতে চাইলে। পদাবলীর যে বইটার নাম বলেছিলেন সেটা আর একবার বলবেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী দুটো বই আছে। হ্যাঁ, আচ্ছা, রোজ যা হবে গ্রুপে একটু বলে দিলে আমরা নিজেরাও একটু, আচ্ছা, সেটা বলে দেওয়া হবে আশা করি। উম তো ঠিক আছে, চলো। আহ আহ, অনেক ধন্যবাদ তোমাদেরকে। আমি জানি না তোমাদের কতটা উপকার করতে পারলাম, তবে চেষ্টা করেছি, বিশ্বাস করো। আহ এই পর্যন্ত আর কি। স্যার। হ্যাঁ ম্যাডাম, কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, আমি একটু তোমাদের সাথে সিক্রেট কোডটা শেয়ার করে দিচ্ছি। এই রেকর্ডিং ক্লাস বা পিডিএফ নোটসটা যারা সিক্রেট কোড পাঠাবে তাদের কাছে যাবে, মানে গ্রুপে কিন্তু শেয়ার করা হবে না, ব্যক্তিগতভাবে যাবে। তো আমি সিক্রেট কোডটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এরপর তোমরা যদি আমাকে পারমিশন দাও 2-4 মিনিট কথা বলার জন্য, 2-10 মিনিট, তাহলে আমি কথা বলবো, আদারওয়াইজ আমি এই পর্যন্ত রাখবো। আমি সিক্রেট কোডটা শেয়ার করে দিচ্ছি। 1 মিনিট। রোজই ক্লাস করাতে চাইছি বাবা, সেই রকম, সেই জন্য এটা। আর যারা বলছো পেইড ক্লাস, আমি তো গ্রুপে ইনফর্ম করে দিচ্ছি যে হ্যাঁ
পরপর দুদিন ক্লাস রয়েছে। পরপর দুদিন বলতে আজ এবং আগামীকাল, যেটা তোমাদেরকে বলাই আছে, আজ এবং আগামীকাল পরপর দুদিন ক্লাস হবে। এরপর আগামীকাল মানে অলরেডি একদিন ক্লাস হয়ে গেল, আগামীকাল ক্লাস হওয়ার পর আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে পেইড ব্যাচের কি রয়েছে, কিভাবে তোমরা অ্যাডমিশন নেবে, অ্যাডমিশন প্রসেস কি রয়েছে, বা কত কি কোর্স ফি। আমি কোর্স ফি যখন বললাম আমি তোমাদেরকে বলে রাখি, আগামীকাল আমি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তাও বলে রাখি কোর্স ফি থাকবে একদম সর্বনিম্ন, মানে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ছেড়ে দাও, একদম নিম্নবিত্তের ছেলে মেয়েটাও যাতে পড়ার সুযোগ পায় আমি সেই ব্যবস্থা করে দিই, আমি সেরকমটা রাখবো। তো আমাকে শুধু সেই পর্যন্ত একটু সময় দাও, আমি ডেফিনেটলি সেই পর্যন্তই করবো। ঠিক আছে, আগামীকাল এই নিয়ে আমি ডিটেলসে কথা বলবো। আর কবে কোন দিন কি ক্লাস, কত টাইমের ক্লাস, ডিউরেশন কি, সবকিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো। একদম আমাকে সেই পর্যন্তটা অ্যালাউ করো, আগামীকাল পর্যন্ত। আমি আগামীকাল এই নিয়ে ডিটেলসে তোমাদের সাথে কথা বলবো। তো আমি কোডটা শেয়ার করে দিচ্ছি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। মনে রাখবে এটা যেহেতু সিস্টেমের মাধ্যমে যাবে, তো শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, তাহলে কিন্তু তোমাদের কাছে যাবে না। বারবার বলছি, স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, ইমেজ পাঠাবে না, ইমেজ রিড করতে পারে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে। নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি, কোড কি আছে সেটাও দেখিয়ে দিচ্ছি, সেটাও আর সিক্রেট কোড প্রতিবার পাল্টাবে, মানে এখনো আমি তোমাদের কাছে শেয়ার করিনি তাই ওটা সিক্রেট, যে শেয়ার করে দেবো আর ওটা সিক্রেট থাকবে না। তাই আগামীকালও একই রকম ভাবে কিন্তু আলাদা কোন একটা কোড থাকবে, মানে এই রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস এর জন্যই বলছি। ঠিক আছে, একটু কি ধৈর্য রাখা যাবে? কারণ এই ফিল্ডের, এই প্ল্যাটফর্মের প্রাথমিক কন্ডিশনই হচ্ছে ধৈর্য বাবা। আর তো 24 ঘন্টা, আমি তো বললাম যে আগামীকাল ক্লাস শেষ, আগামীকাল ধরো এই সময় ক্লাসটা শেষ হবে, ক্লাসটা যেখানে শেষ হবে আমি সেখান থেকেই শুরু করবো। আজও তো ম্যাডাম যখনই বলেন মনে হচ্ছে যে হ্যাঁ আমি 2-4 মিনিট লেট করে জয়েন করেছি, তাহলে আর আমি তো গ্রুপে ইনফর্ম করে দিয়েছি, এমন না যে এই এখানে প্রথম বলছি বা কিছু না, যা কিছু ওপেন টু অল রয়েছে তোমাদের কাছে। আমি কোডটা শেয়ার করে দিচ্ছি, কোড শেয়ার করার পর তোমরা যদি আমাকে পারমিশন দাও তাহলে আমি 2-4 মিনিট কথা বলবো, আদারওয়াইজ কিন্তু বলবো না। কোডটা রয়েছে এটা, টিচিং মাই ড্রিম, যেটা এই তোমাকে হাইলাইট করা রয়েছে, যেটা এটাই হচ্ছে তোমার কোড, টিচিং মাই ড্রিম, এটাই হচ্ছে কোড। আর নাম্বারটা এটা, এই নাম্বারটা কিন্তু গ্রুপে নেই, মনে রাখবে এই নাম্বারটা নতুন নাম্বার, গ্রুপে নেই, শুধু এই নাম্বারে সিক্রেট কোডটা পাঠাবে, আর কিচ্ছু পাঠাবে না, কোনো কিছু লিখবেও না যে স্যার এখনো পেলাম না পিডিএফ। রেসপন্সিবিলিটি আমার, আমি তোমার কাছে পাঠিয়ে দেবো, এর জন্য তোমাকে একবার কিচ্ছু বলতে হবে না, শুধুমাত্র এই নাম্বারটাতে কোডটা পাঠিয়ে রাখো, টিচিং মাই ড্রিম, এটা হচ্ছে সিক্রেট কোডটা। আর কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে? 6291515880, 6291515880, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আর কোডটা কি বললাম? টিচিং মাই ড্রিম, এটা হচ্ছে সিক্রেট কোড। আর নাম্বারটা আবার বলছি, 6291515880, 6291515880, এই হচ্ছে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, শুধুমাত্র এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। আমি বলবো একটু টাইপ করে পাঠিও কষ্ট করে, কারণ তুমি যদি স্ক্রিনশট তুলে পাঠাও তাহলে কিন্তু যাবে না, ম্যানুয়ালি আমার পক্ষে পাঠানো সম্ভব হবে না, কারণ প্রায় 100 জন পাঠাচ্ছ। ভেবে দেখো একবার, যে তোমার হোয়াটসঅ্যাপে যদি একবারে 100টা মেসেজ যায়, তোমার হোয়াটসঅ্যাপ দুম করে বন্ধ করে দেবে, কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ বন্ধ করবে না যদিও, তো পাঠাও, কিন্তু আমি বলবো এক্সট্রা মেসেজ করার দরকার নেই। ঠিক আছে, আর এই নাম্বারটাতে পাঠিয়ে রাখো, রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস পাঠিয়ে দেওয়ার দায়িত্ব আমার, তোমার কাছে যাবেই, এ দায়িত্ব, এ দায়বদ্ধতা আমার, তোমাকে এই নিয়ে বিন্দু মাত্র ভাবতে হবে না, কখনো মনে করানোর দরকার নেই। নেক্সট যেটা বলার, ম্যাডাম তো সবকিছু বললেন তোমাদেরকে ডিটেলসে, শুধু এটা বলবো যে যারা ধরো দীর্ঘদিন, মানে আমি তাদের দিয়ে শুরু করছি, যারা ধরো দীর্ঘদিন ইটাস রয়েছে, অনেকটা দূরে রয়েছে এই পড়াশোনাগুলো থেকে, অনেকটা দূরে রয়েছে, আমি তাদের দিয়ে শুরু করছি প্রথমে। যে তুমি দেখবে তোমার ক্ষেত্রে হাজার একটা ব্যারিয়ার রয়েছে, হাজার একটা। আমি প্রথমে বলবো এগুলোকে প্রথমে শর্ট আউট করো। মুখে মুখে বললে তোমার কাছে 1000টা মনে হবে, 50টা 100টা মনে হবে, কিন্তু তুমি যদি এটা লেখার চেষ্টা করো, বাবা এই তো লেখা এখনো সামনে রয়েছে তোমার, এখনো তোমার সামনে রয়েছে। এবার আমি এক কাজ করতে পারি, তুমি যদি আমার মোবাইলটা, তোমার মোবাইলটা আমাকে যদি দাও, আমি টাইপ করে পাঠিয়ে দিতে পারি। একটু এখান থেকে দাও না, এই তো হাত বাড়িয়েছি, দাও, এটুকু আমি করতে পারি। হ্যাঁ ডেফিনেটলি পেইড ব্যাচ হবে, আমি তো বললাম পেইড ব্যাচ হবে। আমি তাই দিয়ে শুরু করছি, যেটা বললাম যে যারা অনেকদিন ধরে ডিটেলস রয়েছে, অনেকটা মানে দূরে রয়েছে বলতে পারো, যারা প্রায় প্রিপারেশনের মধ্যে নেই,
কারণ এরকম সংখ্যা খুব একটা কম না, বিশেষ করে যাদের বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, তাদের এই সংখ্যাটা খুব বেশি। ইভেন যারা পুরোপুরি কোনো জবের মধ্যে রয়েছে, কারণ আমরা আজ ধরো 16 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, 16ই জুন। আমি যদি ঠিক 2 মাস আগের কথা বলতাম, 16ই জুনের 2 মাস আগে মানে 16ই এপ্রিল আমরা জানতাম না তখন এসএলএসটি পরীক্ষা হবে, আমরা জানতাম না। ম্যাডাম একটা খুব সুন্দর একটা কথা বললেন যে চাপে পড়ে পরীক্ষা নিচ্ছে, আমরা এটা বোধহয় কেউ এই সব প্রসঙ্গে দ্বিমত হবে না যে এসএলএসটি পরীক্ষাটা চাপে পড়ে হচ্ছে, আদারওয়াইজ হতো না, ওখানে হতো না। তাই বলবো এই সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার করো, তোমার দিক থেকে কোনো কিছু কৃপণতা করে রাখবে না, সবটুকু উজাড় করে দাও, মানে তুমি যতটা যা পারো সবটুকু উজাড় করে দাও। নেক্সট যেটা বলবো যে যারা অনেকটা সময় ডিটাচ রয়েছে, আমি তাদের দিয়ে শুরু করছি। যে আমি তাদেরকে বলবো প্রথমে যে একটুখানি রেকর্ডিং অন করে দিয়ে আমাদের আর একটা ক্লাস চলছে, একটা হ্যাঁ, আমি অন্য একটা ক্লাসে ছিলাম। হ্যাঁ, এবার এবার আমি আসছি, এবার আশা করি শুনতে পাচ্ছ, তাই তো? হ্যাঁ, মাইক অন করে আমি ওটা অফ করে রেখেছিলাম, আমি তো বললাম তোমাকে যে আমাকে একটু সময় দেবে। যাই হোক, এবার শুনতে পাচ্ছ তো? তো এটা বলছিলাম যে যারা একদম অনেকদিন ধরে ডিটাচ রয়েছে, আমি বলবো মুখে মুখে কোনো কিছু করবে না, খাতা পেন নাও, একটা প্রথমে খাতা পেন নিয়ে বসে লেখো, একটা ফার্স্ট চার্ট তৈরি করো যে তোমার কি কি ব্যারিয়ার রয়েছে। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার পরীক্ষায় বসতে গেলে, তুমি তো পরীক্ষায় বসবে, তোমার কোয়ালিফিকেশন রয়েছে, কোয়ালিফিকেশন অ্যাকচুয়ালি ওটা না, মানে আমার বিএড নেই আমি বসতে পারবো না, তোমার বিএড আছে তুমি বসতে পারবে, জাস্ট গেট পাস বলতে পারো। আমার মাস্টার ডিগ্রি নেই, আমি এসএলএসটি অনার্স পিজিতে বসতে পারবো না, তুমি বসতে পারবে, গেট পাস বলতে পারো। কোয়ালিফিকেশন এখন যেটা বলছি সেগুলো, যে এটা হচ্ছে কোয়ালিফিকেশন। যে ফার্স্ট তুমি তো পরীক্ষায় বসবে, সবকিছু এ রয়েছে, তো ফার্স্ট দেখো তোমার বসার জন্য কি কি ব্যারিয়ার রয়েছে। আবারও বলছি, বই তুমি পেয়ে যাবে, এই যে যা কিছু পিডিএফ এর কথা বলছো এখানে, এই পিডিএফ নোটস গুলো সবই পেয়ে যাবে, সবকিছু পেয়ে যাবে। ঠিক আছে, এগুলো ম্যাডাম দিয়ে দেবেন, সব তোমাদেরকে দিয়ে দেবেন, অসুবিধা নেই। আমাদের তো এটা এমন না যে এসএলএসটি এই প্রথম ব্যাচ শুরু হচ্ছে, এর আগে অলরেডি সম্ভবত 2টো ব্যাচ হয়ে গেছে, এটা 3য় ব্যাচ হবে। তো এরকম শুধুমাত্র বাংলা না, ইংলিশ, সংস্কৃত, এডুকেশন, হিস্ট্রি, ফিলোসফি, সব সাবজেক্ট গুলো রয়েছে। তো নেক্সট যেখানটা আমি ছিলাম, যে প্রথমে তুমি খাতার মধ্যে লেখো যে তোমার কি কি ব্যারিয়ার রয়েছে, যে তোমাকে এই মুহূর্তে তোমার প্রিপারেশনের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে। ঠিক আছে, এরকম 1 2 3 4 করে লেখো যে বিয়ে হয়ে গেছে, বাচ্চা বা সন্তান, তাদেরকে দেখভাল করা, তোমার পুরো, বা হয়তো সন্তান নেই কিন্তু সংসার রয়েছে, কেউ ফুল টাইম জব করো, আদার্স কোনো কিছু, টিউশন, সবকিছু লেখো। এবার সেখান থেকে প্রথমে এগুলোকে প্রাইমারি সেকেন্ডারিতে ক্যাটাগরাইজ করো, যে কোনগুলো তোমার প্রাইমারি, কোনগুলো তোমার সেকেন্ডারি। অর্থাৎ প্রাইমারি বলতে যেগুলো তুমি কোনোভাবে স্যাক্রিফাইস করতে পারবে না, তোমাকে বাধ্য তুমি ওই জায়গাটাতে সময় দিতে। একটা বাচ্চা রয়েছে, তুমি তো বাদ দিতে পারবে যে হ্যাঁ 3 মাস পরীক্ষা রয়েছে, এখন আপাতত থাক, বাচ্চাকে মামার বাড়িতে রেখে আসি, এখন আমি শুধুমাত্র পড়াশোনা করবো, বাচ্চাকে দেখবো না, হবে না। তুমি 3 মাসের জন্য জব ছেড়ে দিতে পারবে না, হবে না। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে তোমার কি রয়েছে। আর সেকেন্ডারি আমি বলবো সবকিছু, ধরো তোমার মোবাইলে গেম খেলা অভ্যাস রয়েছে, তুমি সেটাকেও প্রবলেমের মধ্যে লেখো। অর্থাৎ আমাদেরকে কিন্তু এই আধ ঘন্টা সময় পাচ্ছ, সেটাকেও তুমি টাইমের মধ্যে কাউন্ট করো, কারণ আমরা সবাই কিন্তু কোনো না কোনো কাজের সাথে কোনো না কোনো রেসপন্সিবিলিটির মধ্যে রয়ে গেছি। তাই ফার্স্ট এই জায়গাটাকে অ্যাসিওর করো। এটা আমি জেনারেলাইজ করছি, স্পেসিফিক যেতে পারবো না, স্পেসিফিক গেলে তোমার সমস্ত কিছু আমাকে জানতে হবে, তবে আমি তোমাকে স্পেসিফিক বলতে পারবো। সেকেন্ড যেটা বলবো, যে আমাদের যে টোটাল এসএলএসটি যে সিলেবাস বাংলার মধ্যে, আমি তো বাংলা এক্সপার্ট নই, তো বাংলার যা যা সিলেবাস রয়েছে সেগুলোকে আগে প্রথমে এক জায়গায়, তোমার সিলেবাসটা রয়েছে তাকে তুমি 3টে ভাবে ভাগ করো। যে ধরো আমি যদি বলি বাংলা সাহিত্যের ইতিহাস, তো বাংলা সাহিত্যের ইতিহাস তোমার
কেমন অবস্থা রয়েছে, স্ট্রং, মডারেট না উইক পজিশনে, এটা একমাত্র তুমি খুব ভালো বলতে পারবে। তোমার হয়তো বাংলা সাহিত্যের ইতিহাস স্ট্রং তো কারো ক্ষেত্রে উইক, কারোর বা মডারেট, কারোর বা কবিতা যেগুলো রয়েছে কি যেগুলো নাটক রয়েছে সেগুলো কারোর স্ট্রং কারোর উইক। তো তুমি তোমার এই জায়গাগুলোকে সুন্দর করে লেখার চেষ্টা করো, ঠিক আছে। আবারও বলছি এগুলো দরকার রয়েছে, হয়তো তোমার এর জন্য 1-1.5 ঘন্টা সময় নষ্ট হতে পারে, কিন্তু আগামী দিনে তোমার কাছে একটা রুট ম্যাপ তৈরি হয়ে যাবে যে আমি এই হাঁটবো, এই হাঁটার রাস্তাটা কোনটা, এটা পুরোপুরি তৈরি হয়ে যাবে তোমার কাছে। তুমি জানবে যে আমার এই হচ্ছে প্রেজেন্ট স্টেটাস, এবার আমি যদি দৌড় শুরু করি আমাকে কিভাবে দৌড়াতে হবে। তো পুরো জায়গাটাকে তোমার একদম চোখের সামনে রাখো, পুরো সিলেবাসের জায়গাটা, কোনটা তুমি মোটামুটি স্ট্রং এ রয়েছে, কোনটা উইক, ইমোশন রাখবে না, তাহলে কিন্তু হবে না। দিয়ে তুমি সেগুলোকে তৈরি করো সুন্দর করে। নেক্সট আমি বলবো ফার্স্ট যেটা করবে, এগুলো তো অনেকটা আগের কথা বললাম, এবার শুরু করছি ফার্স্ট, যে প্রথম তুমি কি করবে। প্রথম যেটা করবে সেটা হচ্ছে তোমার চারিপাশে একটা বেরিয়ার তৈরি করো। আমরা যেমন গরুকে মাঠে বেঁধে রেখে আসি যে যা বাবা চড়ে খা, কিন্তু ওকে একটা খুঁটা দিয়ে বেঁধে রাখি, তো ওটা নির্দিষ্ট বাউন্ডারি পর্যন্ত কিন্তু ঘুরতে পারে বা খেতে পারে, তার বাইরে কিন্তু যেতে পারে না। ওকে চড়তে দিয়েছি কিন্তু একটা নির্দিষ্ট বাউন্ডারি পড়বে, তুমিও একটা তোমার নিজের চারিপাশে একটা বাউন্ডারি রাখো, যে নিজস্ব সময়। আমি বলবো, ম্যাডাম তো বলেছেন 14 ঘন্টা, আমি বলবো তুমি কোনোদিনও পারবে না, মানে বিশেষ করে যারা এনগেজ রয়েছে তারা কোনোভাবেই সম্ভব না। আমি বলবো সর্বনিম্ন 7 ঘন্টার জন্য সময় হয়, উইকে 50 ঘন্টা, 7 সাথে 50 ঘন্টা, এটা যেন হয়, এটা অ্যাসিওর করো। অন্তত 50 ঘন্টা টাইম তুমি দেবেই, ঠিক আছে। ওই গন্ডির যেটা কথা বললাম ওটা হচ্ছে তোমার এই এভরিডে বা একটা এক সপ্তাহের যে এটা বললাম, 50 ঘন্টা টাইম তোমাকে দিতেই হবে এভরি উইক, সে যেভাবে খুশি তোমার দিক থেকে। সেই জন্য আমি একটু আগে বললাম 8 ঘন্টা সময়টাকে তুমি কাউন্ট করো। যে ধরো তুমি চাকরি করো, তোমাকে ট্রেনে জার্নি করে যেতে হয়, তো তুমি ট্রেন জার্নি করে যাচ্ছ, তো ট্রেন জার্নি করে এই যাচ্ছ, সেখানে তুমি ধরো 8 ঘন্টা সময় পাচ্ছ ট্রেনে, তো তুমি ওই টাইমটাকে কাজে লাগো। অফিসের মধ্যে পাচ্ছ, বাচ্চা ঘুমিয়ে পড়েছে, যে ও আগামী 2 ঘন্টা ঘুমাবে, সেই সময় দাঁড়িয়ে তোমার তো ও ঘুমালো মানে তুমি পড়তে বসতে পারবে না, তোমার ইমিডিয়েট কিছু কাজ রয়েছে সেগুলোকে মেটাও। দেখো 2 ঘন্টা ঘুমানোর মধ্যে 1 ঘন্টা কাজে লাগাতে পারছো কিনা। আমি বলবো এই জায়গাগুলো এরকম ভাবে কোনো কিছু করো না, আমি সকালবেলা 2 ঘন্টা পড়বো, দুপুরবেলা 2 ঘন্টা, রাত্রেবেলা 2 ঘন্টা, পারবে না। কারণ আমরা ছোটবেলায় এরকম প্রচুর রুটিন তৈরি করেছি, কিন্তু কোনোদিন এটা হয়নি, সম্ভব হয়নি। তো অবশ্যই আমি সবসময় বলবো যে এই জায়গাটাকে ফলো করো, 8 ঘন্টা 20 মিনিট সময়টাকেও কাজে লাগো, ঠিক আছে। তো এই বাউন্ডারি, এই ওয়ালটা, এই জায়গাটা তৈরি করো, মানে তোমার যা যা রয়েছে সবকিছুকে নিজের কাছে রাখো, সবকিছুকে নিজের কাছে রাখো। কিন্তু তুমি এই জায়গাটা, এই বাউন্ডারির মধ্যে যখন থাকবে তখন তুমি কোনো কিছুকে নেবে না, মানে এমনকি তোমার সন্তানটাকেও এই বাউন্ডারির বাইরে রেখে করবে, কারণ এতটুকু আমাদেরকে স্যাক্রিফাইস করতেই হবে, আদারওয়াইজ কোনো কিছু হবে না। কারণ তুমি যদি প্রপার ইয়েস নো ডেফিনেশন ঠিক করতে না পারো তাহলে কিন্তু হবে না। তোমার ধরো বাড়িতে কিছু রেসপন্সিবিলিটি রয়েছে, সেগুলোকে অন্যদের উপর ডিভাইড করে দেওয়ার চেষ্টা করো, সবকিছুর ক্ষেত্রে বলছি। নেক্সট যেটা করবে, ওই যে বললাম স্ট্রং উইক মডারেট, যে জায়গাটা বললাম ওটাকে ফার্স্ট তৈরি করো, যে কি কি এ রয়েছে। যে তোমার 10টা ধরো গল্প রয়েছে, 25টা ধরো তোমার পদ্য রয়েছে বা উপন্যাস রয়েছে 4টে, সবগুলোকে লেখার চেষ্টা করো। পুরো জায়গাটা যেন তোমার কাছে একদম ওপেন থাকে, যে এই হচ্ছে আমার প্রেজেন্ট স্টেটাস, মুখে মুখে বলবে না, পুরোটাকে লেখার চেষ্টা করো, একদম খাতা পেনে পুরোটাকে লেখার চেষ্টা করো। এটা কমপ্লিট করার পর এরপর তুমি যেটা করবে, যেটা বললাম বাউন্ডারি, এবার 50 আওয়ার্স এর যেটা বললাম, 50 আওয়ার্স পার উইক, মনে রাখবে দিনে করবে না। আমি আজ আমি 7 ঘন্টা পড়তে পারলাম কিনা, তুমি পারবে না, দেখবে কোনোদিনের জন্য 7 ঘন্টা হবে না। কিন্তু উইকলি যদি টার্গেটটা রাখো তাহলে কিছুটা হলে অ্যাচিভ করতে পারবে। যাদের ক্ষেত্রে অনেকটা সমস্যা রয়েছে তারা দেখবে উইকলি 50 ঘন্টা পৌঁছাতে পারছো না, সম্ভবই হবে না তোমার পক্ষে। তো 50 ঘন্টা উইকে টার্গেট রাখো। এবার তুমি এটাকে সেইভাবেই করো, যে প্রত্যেকটা এতে তুমি খাতার এর মধ্যে রাখো। আমি লিখে দেখাতে পারলে ভালো হতো, কিন্তু এই মুহূর্তে অন্য একটা এ চলছে বলে আমি করতে পারছি না, লিখতে পারছি না। তো যেটা বলবো যে তোমার ধরো আজকে আমাদের কি বার, বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার থেকে শুরু করছো, বুধবারে তোমার ধরো এই উইকটা শেষ হচ্ছে, সবই ক্লাস সন্ধ্যার পরই হবে। বিশেষ করে ম্যাক্সিমাম ক্লাসগুলো চেষ্টা করবো রাত 9টা থেকে রাখা, 1.5 ঘন্টা করে ক্লাস থাকবে, 9টা থেকে 10:30। একটু আমাকে বলতে দাও প্লিজ। তো যে জায়গাটা ছিলাম, তো এর করো, যে ধরো তুমি এই করছো, আজ থেকে বৃহস্পতিবার থেকে শুরু করলে বা 26 তারিখ থেকে শুরু করলে, তো 26, 27, 28, 29, 30, 1, 2, 3 এই পর্যন্ত, ঠিক আছে। তো তো তুমি দেখো 26 তারিখে তুমি কত ঘন্টা টাইম দিয়েছো, 27 তারিখে, 28 তারিখে, একটু এই ডেটাগুলো রাখো, এটার জন্য খুব বেশি সময় নষ্ট হবে না। আর তুমি একই রকম ভাবে একটা সপ্তাহের মধ্যে টার্গেট রাখো, যে কতগুলো এই চ্যাপ্টার, মানে ধরে নাও আমি তোমাকে বলছি গল্প, উপন্যাস, পদ্য,
তোমার বাংলা সাহিত্যের ইতিহাস, গ্রামার সব মিলিয়ে ধরে নাও তোমার কাছে 50টা টপিক আছে, কি 100টা টপিক রয়েছে, আমি রাফলি রাউন্ড ফিগারে করে বলছি। তো 50টা কি 100টা টপিক রয়েছে। তো এটার পর গিয়ে একটা মিনিট জাস্ট, একটা মিনিট, জায়গাটা ছিলাম। তাহলে এটা করার পর যে দেখো, প্রথমে যে বললাম যে ধরো এভরি উইক যে তোমার 50টা টপিক রয়েছে, তুমি ধরো উইকে 10টা টপিকে রাখলে, তো তুমি এটা দেখো যে কি কি করতে পারছো। এই জায়গাটা যদি তুমি একটু দেখতে পারো না, দেখবে পরবর্তী উইক গুলোতে বা তোমার পরে করতে ইচ্ছা করবে। কারণ আমাদের সাইকোলজিক্যাল মাইন্ড সবসময়ের জন্য কিছু না কিছু অ্যাওয়ার্ড চাই। তুমি যদি কিছু চোখে দেখো না, সেটা দেখবে তোমার হোক না সেটা তোমার জন্য না, এরকমটা দেখবে, এরকমটা অনেক হয়েছে যে আমার বন্ধুটা কিনেছে, নতুন আইফোন কিনেছে, আমিও একটু চেষ্টা করি। বা অত বড় ছেড়ে দাও, খুব ছোট ছোট জায়গাগুলোকে ভাবো যে এমনি মোবাইল কিনেছে, বা হয়তো কেউ গানে অ্যাডমিশন নিয়েছে, কেউ বা গিটার শিখতে গেছে। আমাদের এই সময় একটা সময় হতো, তো এই জায়গাটাকেও করার চেষ্টা করো। তুমি হোক না প্রথম সপ্তাহে ধরো 20 ঘন্টা করতে পেরেছো, টার্গেট রেখেছিলাম কি 50 ঘন্টা, তুমি অ্যাচিভ করতে পেরেছো 20 ঘন্টা ধরে নিচ্ছি আমি। আর একই রকম ভাবে বলবো যে এই যে আমাদের 50 ঘন্টায় যে আমরা 10টা টপিক নিয়েছিলাম, তুমি ধরে নাও 4টে টপিক কভার করতে পেরেছো। কিন্তু এটা যদি তুমি চোখের সামনে দেখতে পারো, পরের সপ্তাহে মনে হবে 20 ঘন্টা করেছিলাম, তো এই সপ্তাহে দেখি না 22 ঘন্টা করতে পারছি কিনা। আমি বলছি যাদের খুব টাফ সিচুয়েশনে রয়েছে তাদের জন্য খুব সুবিধা হবে। যারা মোটামুটি একটা এর মধ্যে রয়েছে তাদের জন্য কিন্তু এতটাও হবে না। তারা কিন্তু 50 ঘন্টার জায়গায় দেখবে প্রায় 40 ঘন্টাতে পৌঁছে যাচ্ছে। আমি শুরুটা যেটা বললাম যে যারা খুব টাফ পজিশনে রয়েছে তাদের জন্য বলছি, দেখো এটা করে দেখো, তোমার জন্য সুবিধা হবে। ঠিক আছে? আর এটা জেনে রেখে দিও যে তুমি যেরকম যে কষ্টের মধ্যে, যেরকম ব্যস্ততার মধ্যে রয়েছে, বেশিরভাগ লোকজন এই ব্যস্ততার মধ্যে রয়েছে। এবার এখান থেকে যদি তুমি সামান্য কিছু এদিক ওদিক করতে পারো, তুমি কয়েকশো বা কয়েক হাজার ছেলে মেয়ে থেকে একবারে এগিয়ে যাবে। বিশ্বাস করো, একটু বাড়িয়ে বলছি না। মানে তুমি যদি মোটামুটি যে ধরো তুমি জুন মাসে শুরু করলে, জুলাই মাসের 15 তারিখ থেকে মোটামুটি একটা রুটিনে সেট আপ করতে পারলে, মানে এই যে যে শুরুটা করলে এখানে একটা খুব একটা ভালো হচ্ছিল না, তারপরে তুমি এদিক ওদিক গুছিয়ে টুছিয়ে সবকিছু এটা করে দেখা গেলো এখন তুমি প্রায় 35-40 ঘন্টা 45 ঘন্টা সময় দিতে পারছো। দেখবে তোমার গতি কতটা। এবং তুমি এই ওয়েতে অন্তত কয়েকশো, কারোর ক্ষেত্রে কয়েক হাজার ছেলে মেয়ের থেকে এগিয়ে যাবে। এই জায়গাটা যদি একবার তৈরি করতে পারো, ভীষণভাবে তোমার কাছে হেল্পফুল হবে। আমি বলবো এই চার্টটা তৈরি করো। ফার্স্ট, কি কি বেরিয়ার তোমার জন্য এরা আসছে। 2 নম্বর, পুরো সিলেবাসটাকে লেখো, পুরো সিলেবাসটাকে সবগুলো। তোমাদের যে গল্পের নামগুলো রয়েছে ABCD, পদ্যের নাম রয়েছে XYZ, উপন্যাস রয়েছে PQRS, সবগুলোকে লেখো। এবং তুমি কোথায় কিভাবে কোন পজিশনে রয়েছো, যে এই জায়গাটাতে আমি স্ট্রং রয়েছে, এখান থেকে যাই কোশ্চেন আসুক আমি করতে পারবো। ব্যাকরণের মধ্যে সন্ধি আমি খুব ভালো জানি, প্রত্যয় আমি খুব ভালো পাই, তুমি স্ট্রং এর মধ্যে রাখো। ঠিক আছে? আমাদের পড়তে হবে মোটামুটি 3টে ক্যাটাগরিতে। একটা হচ্ছে রেগুলার, এই রেগুলার পড়াশোনা সেখানে কাজে লাগবে যেগুলোতে তুমি মোটামুটি উইক বা মডারেট জায়গাতে রয়েছো। যেখানে তুমি স্ট্রং জায়গাতে রয়েছো সেখানে কিন্তু তোমার ওই রিভিশন জায়গাটা খুব কাজে লাগবে। রিভিশন কিভাবে দেবে আমি ডিসকাস করব, আমি আজ আর এতে যাচ্ছি না, অলরেডি প্রায় অনেকটা সময় নিয়ে নিচ্ছি। তাও যদি তোমরা পারমিশন দাও আমি করবো। রিভিশনের জায়গাটা যেটা বললাম, যে রিভিশনের এই জায়গাটাই করো। একটা মিনিট ধরো। হ্যাঁ, ঠিক আছে। তো যে জায়গাটা বলছিলাম রিভিশন কোথায় বললাম, যে যেখানে তুমি স্ট্রং জায়গাতে রয়েছো সেখানে রিভিশন জায়গাটা তোমার খুব কাজে লাগবে। আর কাজে লাগবে কি না, প্র্যাকটিস মক টেস্ট। আমরা যেটা স্ট্রং এ রয়েছি সেখানে কাজে লাগাও রিভিশন, প্র্যাকটিস, মক টেস্ট। যেখানে তুমি উইক রয়েছো সেখানে রেগুলার জায়গাগুলো খুব বেশি কাজে লাগবে। মানে সেখানে তোমায় খুঁটিয়ে পড়তে হবে বা খুব ভালো করে পড়তে হবে। কারণ তুমি যদি কোনো একটা পার্টকে নাও, সেটাকে যাই হোক করে মাঝামাঝি মোটামুটি এরকম জায়গায় রেখো না। বিশ্বাস করো আমাদের লাইফে এই মোটামুটি, ঠিক আছে, দেখছি, হচ্ছে, আচ্ছা হবে, এই টাইপের কোনো জায়গা নেই। আমাদের লাইফে ইয়েস আর নো এর জায়গা রয়েছে। বিশ্বাস করো আমাদের লাইফে শুধুমাত্র ইয়েস আর নো এই দুটোই এক্সিস্ট করে। আর এই বাকি মাঝামাঝি জায়গাগুলো কোনো কিছু এক্সিস্ট করে না। তাই তুমি খেয়াল করে দেখো যে তুমি খুব খারাপ ছেলে মেয়ে, পড়াশোনা খুব খারাপ ছিল, তোমার স্কুলে যারা ছিল তারা একদিকে চলে গেছে, তারা আর এই এখন এই 35 বছরে এসে দাঁড়িয়ে ভাবছে না SLST টা দেবো,
দুটো বাচ্চা রয়েছে, তারা আমাকে ছাড়বে না, ওদিকে একটা ছোটখাটো ব্যবসা করছি, আমার আবার জব রয়েছে, তারা কিন্তু একদিকে চলে গেছে। বোঝাতে পারলাম? এই মাঝামাঝি জায়গাটা সব থেকে খারাপ। তাই তুমি এরকম জায়গাটা কোনোভাবে কোনো অবস্থাতে রেখো না। আবার বললাম, এই সিলেবাসের জায়গাটা করার সময় ইমোশন রাখবে না, যে আমি তো বঙ্কিম জন্য খুব ভালো পারি, আমি প্রফেসর শঙ্কু তো পড়েছিলাম, ওটা তো ভালোই জানি, তাহলে আমি ওটাকে স্ট্রং লিখছি, এরকম না। বারবার বলছি, কোশ্চেন এখান থেকে করবে না, এখান থেকে করবে, দেখবে খুব সুন্দর রিপ্লাই পাচ্ছ। ইমোশন রাখবে না। আর নেক্সট যেটা বলার, যে স্যাটিসফ্যাকশনের জায়গায় কখন রাখবে না। সান্ত্বনা বলে যে ওয়ার্ডটাকে চেনো তোমরা, ওকে তুমি রাত্রিবেলা নিয়ে ঘুমাবে, কিন্তু সকালবেলা যখন বেরোবে তখন ওটাকে বিছানার মধ্যে রেখে দেবে, নিজের সাথে করে নিয়ে বেরোবে না। সান্ত্বনা যদি দেওয়া শুরু করেছো, তাহলে লাইফ তোমার ওখান থেকেই ওই ডিক্রিজ হওয়া শুরু করেছে, গ্রাফ তোমার নামতে শুরু করেছে। মানে ব্যাপারটা এরকম, এই সপ্তাহে 20 ঘন্টা করেছে, বা আজকে আমি একদম পড়তেই পারিনি, আমি পার ডে 7 ঘন্টা বলেছিলাম, আজকে আর পড়তেই পারিনি, আর কি করা যাবে, বাবার শরীর খারাপ ছিল, ওদিকে আবার বাজার করা ছিল না, একদম গ্যাস শেষ হয়ে গেছিল, আবার রাত্রেবেলা বাবার ওষুধ আনতে গেল। হতে পারে, হবে, কিন্তু এটা কেউ শুনবে না, তোমার এই যুক্তি কেউ শুনবে না, এ লাইফ তোমার, একে তৈরি করার দায়িত্ব তোমার। তাই এই যুক্তি দেখাবে না, সান্ত্বনা দেবে না। রাত্রিবেলা যদি তোমার ঘুমের টাইম ধরো 8 ঘন্টা, সেখান থেকে কমাও, 8 ঘন্টার জায়গায় 6 ঘন্টা ঘুমাচ্ছি, 2 ঘন্টা এখানে কাজে লাগাচ্ছি। 2 মাস, আগামী 2 মাস যদি 6 ঘন্টা করে ঘুমাও, খুব একটা অসুবিধা হবে না, খুব একটা অসুবিধা হবে না। তো এই জায়গাগুলোকে কাজে লাগো, সান্ত্বনা দেবে না। বারবার বলছি, বাবার শরীর খারাপ, এখন আর কি করা যাবে, এখন আমার তো কিছু করার নেই, আমার এখন বেরোতেই হচ্ছে, আমাকে আর বাজার করতে হচ্ছে, কিছু করার নেই, এই সান্ত্বনা দেবে না। তুমি চেষ্টা করো ওখান থেকে কোনো জায়গা আছে কিনা, কারণ যেটা, যার কিছু প্রবলেম আছে পৃথিবীতে, যে প্রবলেম তৈরি হয়েছে তার সলিউশন আছে। তাই এটাকে তুমি বিশ্বাস করো, সান্ত্বনা দেবে না, এটা দিলে তুমি কিন্তু শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। নেক্সট, আমি তাহলে এই পর্যন্ত রাখবো। মোটামুটি কি বোঝা গেল, একটু কি কাজে লাগলো? মানে এই ধরো আমি প্রায় 20 মিনিট সময় তোমাদের থেকে এক্সট্রা নিয়ে নিলাম, তাতে কি কিছুটা মনে হলো যে হ্যাঁ ঠিকঠাক বললাম, বা তোমাদেরকে টাচ করতে পেরেছি, বা মনে হলো হ্যাঁ করা যায়, সম্ভব, বা এরকম টাইপের কিছু করা সম্ভব, এরকম টাইপের কিছু মনে হচ্ছে? আমি নইলে আগামীকাল আবার ডিটেলসে বলবো, একটু আমাকে বেরোতে হবে। ঠিক আছে, আমি আগামীকাল সবকিছু শেয়ার করে দেবো। আগামীকাল ক্লাসে, মানে ম্যাডামের ক্লাস যেখানে শেষ হবে, আমি সেখান থেকে শুরু করব, এবং আমি তোমাদেরকে জানিয়ে দেবো। যেমন আজও আমি এরকম করিনি যে আগে আমি আমার কথাগুলো বলিনি, তারপরে সিক্রেট কোড শেয়ার করছি। আমি চাই না, আমি চাই, আমি জানি আমার এই কথাগুলো এগুলো দামি, তো তার যাদের দরকার আছে, যারা ভ্যালু দিতে পারবে তারা থাকুক, দরকার নেই। কারণ আমি যখন কোড শেয়ার করেছিলাম প্রায় 100 জন ছিল, আর এখন সেটা 35 জনে নেমে গেছে। তবে নিশ্চয়ই কেউ না কেউ মনে করেছে যে এই এখন যা কিছু বলছে লোকটা ভুল বলছে, ভুল কথা বলছে, মানে নিশ্চয়ই লোকটার এখন কোনো কাজ নেই, বাড়িতে রান্না হয়নি, তাই এই জন্য এখন আমাদের সময় নষ্ট করাচ্ছে। আর কেউ একটা গ্রুপ মনে করেছে না, নিশ্চয়ই এখান থেকে ভ্যালু পাওয়া যাচ্ছে, তাই তোমরা এখনো পর্যন্ত রয়েছে। তো আগামীকালও আমি একই রকমের করব, যে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো যে কিভাবে কি ভর্তির প্রসেস, কি কোর্স ফি, কিভাবে কি অ্যাডমিশন নেবে, প্রসেস কি রয়েছে, বা আদার্স কি, সবকিছু আমি শেয়ার করে দেবো। তারপরে যদি তোমরা পারমিশন দাও, আমি ডেফিনেটলি এই পার্টে কথা বলবো। আমার 4টে খাতা দরকার, এই 4টে খাতা ডেফিনেটলি তোমায় করতে হবে। আর পড়বে কিভাবে, মানে রিভিশনটা খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাটা আমার একটু বলার রয়েছে, এটা 2-4 মিনিট লাগবে, যে রিভিশনের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ তোমাকে রিভিশন যেতেই হবে, মনে রাখবে আজও যেটা তুমি উইক রয়েছো, সেটা কালকে তুমি চেষ্টা করে স্ট্রং বানাতে পারবে। আর স্ট্রং এর জায়গাটায় তোমার কিন্তু রিভিশনটা সব থেকে কাজে লাগবে। রিভিশন, প্র্যাকটিস, মক টেস্ট, এই জায়গাটা হলে ওটা একদম কংক্রিট তৈরি হয়ে যাবে তোমার কাছে। আর দুটো পয়েন্ট আমি বলে রাখবো। নাম্বার 1, এক্সাম হলে ঢোকার আগে পর্যন্ত কোনো কিছু বাদ দেওয়ার চিন্তা ভাবনা করবে না, প্লিজ। এই জায়গাটা কখনো করবে না, তাহলে তুমি কিন্তু প্রথমেই নিজেকে এলিমিনেট করে দিচ্ছ। অর্থাৎ তুমি সিরিয়াসলি পরীক্ষা দিতে যাচ্ছ, কিন্তু অলরেডি তোমার উপর থেকে ঠিক হয়ে গেছে যে তুমি এলিমিনেটদের গ্রুপে নাম লিখিয়ে ফেলেছো। তাই এক্সাম হলে ঢোকার আগে পর্যন্ত কোনো কিছু বাদ দিতে পারবে না। আর এক্সাম হলে ঢোকার পর তুমি আমার সব কোশ্চেন করে আসতে পারবে না। ঠিক আছে, মানে সব কোশ্চেন করে আসতে পারবে না, মানে সব কোশ্চেনে তুমি আনসার করতেও পারবে না, সব কোশ্চেনের আনসার তুমি 100% জানবেও না। বোঝাতে পারলাম? এই দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট মাথায় রেখে দিও। এক্সাম হলে ঢোকার আগে পর্যন্ত, এই যে এখন প্রিপারেশন নিচ্ছ, এর মধ্যে দাঁড়িয়ে তুমি কোনো কিছু বাদ দিতে পারবে না, কোনো কিছু বাদ দিতে পারবে না। আর এক্সাম হলে ঢোকার পর তুমি 100% কোশ্চেন আনসার করেও আসতে পারবে না। এই দুটো পয়েন্ট মাথায় রেখো। আমি কালকে এই নিয়ে
বাকি কথাগুলো ডিটেলসে তোমাদের শেয়ার করে দেবো, তাও যদি তোমরা পারমিশন দাও তো। আগে প্রথমে এই ম্যাডামের ক্লাস শেষ হবে, আমি ডিটেলস জানিয়ে দেবো যে অ্যাডমিশন প্রসেস বা এ কি রয়েছে, তারপরে। আর এছাড়াও আমি ব্যাকগ্রাউন্ডে সবসময় জন্য থাকবো, ক্লাস ম্যাডাম নেবেন, আমি নয়, কারণ সাবজেক্ট বাংলা আমার নয়, আমি বাংলা কিচ্ছু জানি না। তো মানে বাংলা জানি না মানে বাংলা আমার মাতৃভাষা, কিন্তু সাবজেক্ট বাংলা আমি জানি না। তো সেই জায়গা থেকে বলছি যে ব্যাকগ্রাউন্ডে আমি সবসময় থাকবো, যে তোমাকে ধাক্কা দেওয়া, খোঁচা দেওয়া, গুঁতো দেওয়া, কারোর বা একটু আগুন লেগে রয়েছে এটা হাওয়া করা, কারোর বা আগুন এখন লাগেনি তার জন্য একটু পেট্রোল ডিজেল কেরোসিন লাগানো, এর কাজটা আমি সবসময়ের জন্য করে যাব, এই কাজটা আমি সবসময়ের জন্য করে যাব। ঠিক আছে, আমি এই পর্যন্ত আজ রাখছি। আগামীকাল আবার তোমাদের সাথে কথা হবে, ঠিক 7:30 থেকে ম্যাডামের ক্লাস শুরু হবে, 9টায় শেষ হবে। 9টার পর আমি তোমাদের সাথে থাকবো। সে আমার ওই ভর্তির ব্যাপারগুলো বলতে খুব বেশি 10 মিনিট লাগবে, তারপরে যদি তোমরা পারমিশন দাও তারপরে কথাগুলো বলবো। থ্যাংক ইউ সবাইকে, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আগামীকাল দেখা হচ্ছে, আগামীকাল কথা হচ্ছে। গুড নাইট।